এক এক অঙ্কুশের করে বলে ফ্যান্ডম কমে গেছে কিনা আমার মনে হয় না। আমার যতদূর মনে হয় আহ, অঙ্কুশ আর ঐন্দ্রিলা জুড়িটাকে না সোশ্যাল মিডিয়াতেই পছন্দ করে অডিয়েন্সরা। অন স্ক্রিনে দেখতে খুব একটা পছন্দ করে না, আমি এটা পার্সোনালি মনে করি। কারণ ম্যাজিক থেকেই আমি দেখছি তাদের জুটির যে একটা হয় না একটা মানে অডিয়েন্সের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করবে, সেটা কিন্তু নেই। মানে সেটা খুবই কম, মানে সীমিত। তো মানে ফ্যান যারা আছে তারা ছাড়া সেরকম ভাবে কেউ কিন্তু ওদের জুটিকে দেখার জন্য কেউ যাচ্ছে না। এবার তুমি বলছো এটা মানে প্রচুর রিপিট হয়ে যাচ্ছে রিপিট হবে না, একই আমার জন্য। আমার মনে হয় ঐন্দ্রিলার সাথে অঙ্কুশ দা যেইভাবে নিজের একটা কেমিস্ট্রি সেট আপ করেছে সোশ্যাল মিডিয়াতে, সেটা হয়তো অডিয়েন্সকে তাদেরকে জোড়ি হিসাবে দেখতে পছন্দ করছে না। অঙ্কুশ দা যদি একটা অন্য কোনো অ্যাক্ট্রেসকে নিয়ে ফিল্মগুলো করতো, তাহলে হয়তো একটা বেটার রেসপন্স পেতো, আমার এটা পার্সোনালি মনে হয়। কারণ ঐন্দ্রিলা দুষ্টু বলে একটা চরিত্র করতো সাত পাকে বাঁধা বিক্রম চ্যাটার্জির সাথে, সেখান থেকে সে উঠেছে। এবার ওর কিন্তু কমার্শিয়াল ফিল্ম বলতে ওই বাচ্চা আর্টিস্ট হয়েছিল চাইল্ড আর্টিস্ট, সেটাকে আমি বাদ দিলাম। এছাড়া বড় হয়ে অঙ্কুশের সাথেই সে ম্যাজিকে এসে, এর আগে সে কোনো সিনেমায় করেনি। তো তার তো মানে অ্যাজ এ মানে লিড মানে অ্যাক্ট্রেস বলতে যাচ্ছ তো? হ্যাঁ অ্যাজ মানে এ লিড সে অ্যাক্ট্রেস। সে মানে তার যে মানে অডিয়েন্সকে মন জয় করার জিনিসটা, সেটাই সে করে উঠতে পারেনি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। আর আজকে আমার সঙ্গে যারা যারা রয়েছে তাদেরকে আপনারা প্রত্যেকেই চেনেন, প্রত্যেকের চ্যানেলই আপনারা দেখেন। তো আমার সঙ্গে আজকে রয়েছে তথাজ রিয়াকশন থেকে তথাগত দা আছে, আর সুপ্রকি বাণী থেকে সুপ্রদা রয়েছেন, এবং প্রিন্স দা রয়েছেন এন্টারটেনিং প্রিন্স চ্যানেল থেকে। তো তোমরা সবাই কেমন আছো বলো? হ্যাঁ, ভালো আছে। খুবই খুব ভালো। আচ্ছা বলো, যে এই যে আমাদের যে এই 23 তারিখ গেল, 23 তারিখে 4টে বড় বড় সিনেমা রিলিজ হলো, বাংলা থেকে 3টে এবং হিন্দি থেকে একটা। তো তোমরা সব বেশি সবাই দেখেছো, আমি সুপ্রদাকেও দেখলাম, সুপ্রদা 3টে মানে সবকটা ছবিরই রিভিউ করেছে, প্রিন্স দাও ভানুপ্রিয়া বাদে সবকটা রিভিউ করেছে, এবং তথাসাথে সবকটা করেইছে। তো তোমরা বলো যে মানে কোন ছবিটা নিয়ে তোমাদের এক্সপেকটেশন বেশি ছিল, বা কোন ছবিটা তোমাদের এক্সপেকটেশন পূরণ করতে পারলো। মানে প্রথমে যদি বাংলা কাজের কথায় যদি আসি, মানে প্রথমে যদি একটুখানি ওই হোক কলর অফ নিয়ে যদি একটু বলো। প্রথমে তথাদা বলুক। আমি আচ্ছা, আমি যদি হোক কলরব নিয়ে প্রথমে আগে যদি বলি, হোক কলরব একটা সত্য ঘটনা থেকে নিয়ে ঘটনাকে এই সিনেমাটাকে বানানো হয়েছে। এবার কথা হলো এই ঘটনা কতটা মানুষের সাথে কানেক্ট করছে। আমি এই সিনেমাটা যখন পাবলিক রিয়াকশন নিয়েছি, একটা ছেলে আমার পাবলিক রিয়াকশন বলেছে যে এই সিনেমা যেরকম হয়েছে এরপরে যেন অভয়াকে নিয়েও এরকম একটা সিনেমা। হোক কলরবে যেই জিনিসটা রাজ চক্রবর্তী সব থেকে বড় ভুল করে দিয়েছে সেটা হলো অরিজিনাল ঘটনাটাকে নিয়ে সেটাকে কমার্শিয়াল ওয়েতে প্রেজেন্ট করতে গিয়ে গল্পটাকে ফিকশন বানিয়ে দিয়েছে। শেষ দিকটা যেটা অরিজিনালিটি সেটা থাকলে হয়তো আরো বেশি কন্ট্রোভার্সি হতো, সিনেমার জন্যই লাভ হতো বেসিক্যালি। বাট আমার মনে হয় সেখান থেকে কমার্শিয়াল অ্যাপ্রোচটা নেওয়াটা এই জায়গাতে মানে জিনিসটাকে অনেক বেশি মেইন স্ট্রিম করে দিয়ে একটা ফিকশন বানিয়ে দিয়ে গল্পের এন্ডিংটা ম্যাক্সিমাম লোকের কাছে কিন্তু সেখানে গিয়ে প্রশ্ন তুলছে যে কেন জিনিসটা এরকম দেখালো, খারাপকে খারাপ ভাবে কেন দেখালো না। এটা অনেকেই কিন্তু প্রশ্ন তুলছে। আমি পাবলিক রিলেশনের সময় অনেকেই সেইগুলো নিয়ে কথা বলেছে। এরকম ঘটনা অনেকগুলোই ঘটে, মানে এরকম ধরনের এই প্রথমবার হয়েছে তা না, অনেকেই অনেক কিছু নিয়ে সেগুলো বানায়। কিন্তু কোন ঘটনা কিরকম পরিপ্রেক্ষিতে, আমি যদি মানে 71 ওয়ার্ডের বর্ডার টু যদি হয়ে থাকে, এর যে ঘটনাগুলো যেটা আইএনএস খুপড়ি ঘটনা, যেটা আনসেফটি শিপ, এই ঘটনাটা যেভাবে দেখানো হয়েছে, যদি সত্যিকারের হিস্ট্রি থাকে সেখানে দেখবে গল্পটা ঠিক ওরকম না। পিএনএস হাঙর সম্ভবত নাম ছিল পাকিস্তানের যে সাবমারিনটা ছিল, সে কিন্তু আইএনএস খুপড়িকে ধ্বংস করে দিয়েছিল। এখানে দেখানো হলো কি বীরত্ব, স্বাভাবিক একটা হিরোইজম রাখতে হবে, তার জন্য জিনিসটাকে চেঞ্জ করে দেওয়া হলো, বা সানি দেওয়ালের লাস্টে চলে আসাটা ঘরন্দাবানের ওখানে। এইগুলো গল্পের হিসাবে চেঞ্জ করা যায়, যেটা কোন অ্যাপ্রোচে বানানো হচ্ছে সেই হিসাব দিয়ে ঠিক আছে। পাকিস্তান এই জিনিসকে নিয়ে এলিগেশন আনতে পারে যেটা ভুল আছে, যে তথ্যগতভাবে আর আমরা কিন্তু দেখতে সেটা এনজয় করি। কিন্তু হুক কলার জিনিস কিন্তু সেগুলো কিন্তু কানেক্ট মানে ওই জিনিসটা চেঞ্জ করে দেওয়াতে আমার মনে হয় সেটা একটা ভুল হয়ে গেছে। আর হতাশ হয়েছি আরেকটা হলো ভানুপ্রিয়ার জন্য। সেটা হলো একটু উইন্ডোজের সিনেমাতে এরকম ধরনের অ্যাপ্রোচ রক্তবীজ 2 থেকে শুরু হয়েছে জিনিসটা, ডাউনফলটা সেখান দিয়ে চলে আসছে। এবং সেই জিনিসটাই খারাপ লাগে যে উইন্ডোজ যে ধরনের সিনেমা বানিয়ে এসছে এখন ওর গল্প বলার ধরনের মধ্যে কোথাও যেন একটা জড়তা, একটা কোথাও যেন জিনিসটা উইন্ডোজ ঘটনা না, হয়তো এক্সপেরিমেন্ট করছে সেটা কিন্তু কাজে দিচ্ছে না। হয়তো কোনো না কোনো সময় গিয়ে সেগুলো হয়তো কাজে আসবে পরে, বাট আমার মনে হয় সেটা যতটা এক্সপেকটেশন ছিল সিনেমাটার থেকে
ততটা সেই হিসাবে দিতে পারেনি। কাকাবাবু নো ডাউট লাস্ট দুটোর থেকে ডেফিনেটলি এটা বেটার হচ্ছে, প্রথম পার্টের মতো না হলেও 2 আর 3 এর থেকে ডেফিনেটলি বেটার হচ্ছে। এবার বাকিটা তোমরা বলো। আমি এবার সুপ্রদার কাছে আসবো, প্রিন্সদার কাছে আমি ওই ক্যামেরা ওয়াইজ যাচ্ছি। ওই সুপ্রদার কাছে প্রথমে আসবো, তো দ্বিতীয়তে আসবো। তো সুপ্রদা, তুমি বলো যে একটা জিনিস, যে তুমি ভূতের কাজ বরাবর পছন্দ করো, যেটা তুমি বলেছিলে যে ভূতের কাজ তোমার দেখতে ভালো লাগে। তো ভানুপ্রিয়ার ক্ষেত্রে তুমি বলো যে ভানুপ্রিয়া তুমি দেখেছো, তুমি রিভিউ করেছো। তো ভানুপ্রিয়ার ক্ষেত্রে বলো যে এই যে ভৌতিক যে জিনিসটা, তুমি তো প্রচুর ভূতের কাজ দেখেছো, তো এইটা কোথাও গিয়ে কি বাঙালি অডিয়েন্সকে কানেক্ট করতে পারেনি বলে ছবিটা হলে লোকে দেখতে যাচ্ছে না? বা ধরো ভূতের ভবিষ্যৎও কিন্তু ওই লেভেলের মানে হরার ছিল না, কিন্তু ভূতের ভবিষ্যৎ ছবিটা খুব মজার ছিল একটা। তো সেই ছবিটা কিন্তু হলে খুব লোক ভরিয়ে দেখেছিল। আর এই ছবিটা মানে মেনলি কেন দেখতে যাচ্ছে না সেটা যদি তুমি একটু বলো। এর সাথেই তোমাকে আরো যে 3টে সিনেমা রিলিজ হয়েছে সেটা নিয়ে যদি ছোট ছোট করে যদি একটু বলো। ভানুপ্রিয়া ভূতের হোটেল ট্রেলার বা টিজার থেকে আমার এক্সপেকটেশন হয়েছিল যে সিনেমাটা হয়তো ভালো হতে পারে। এবার নতুন একটা মানে এক্সপেরিমেন্ট হচ্ছে। এবার এই হরর কমেডি জনারটা যে বাংলায় নতুন সেটা নয়, উইন্ডোজ এর কাছে এটা নতুন। বাংলায় কিন্তু এই ভূতের ভবিষ্যৎ যে নামটা বললি তুই, সেটা অলরেডি কিন্তু একটা কাল্ট। তো সেখান থেকে দাঁড়িয়ে আহ ওরকমই প্যাটার্নের কিছু করার চেষ্টা করা হয়েছে, কিন্তু একটু ডিফারেন্ট ভেরিয়েন্ট রেখেছে। এবার যে ভূতের অ্যাসপেক্টটা নিয়ে কথাটা বলছিস, এইটা ফিল্মটা যদি কেউ চিন্তা ভাবনা করে থাকে যে এটা কি ভূতের একটা ফিল্ম এবং ভূতের কিছু জিনিস দেখে ভয় পাবে, সেটা পুরোপুরি তাদেরই ফল্ট। এটা এই ভেবে যদি কেউ হলে যায়, বিকজ উইন্ডোজ ওই টাইপের লোক নয়, মানে ওই টাইপের প্রোডাকশন হাউস নয় যে তারা ওরকম কিছু বানাবে। এবং ভূতের কাজ যা যা আমি দেখেছি তার ধারে কাছে এটা আসেই না ফার্স্টলি। তো এইখানে যে জিনিসটা আমার মনে হলো যে ভালো হতে পারতো, সেটা হচ্ছে হরর কমেডির সবসময় মেনটেন রাখা উচিত যে কমেডির সাথে হররের একটা ফিউশন। সেই ফিউশনটা তালগোল পেকে গেছে, মানে ঠিক মতো হয়নি। এখানে যেইভাবে কমেডিটাকে একটা ওয়ার্ক করেছে, যেহেতু এই টাইপের কমেডি বাংলার অডিয়েন্স দেখে এবং এই টাইপের কমেডি উইন্ডোজও করে এসছে, তো সেই জিনিসটাকে বেশি হাইলাইট করতে গিয়ে হরর পোর্শনটা তারা সেইভাবে কিন্তু ধরতে পারেনি। এবং হররটা যেইটুকুনি দেখানো হয়েছে সেটা একটা হরর না বলাই চলে। মানে এখানে মূলত হররটাকে ওই আমরা যে ছোট গল্পগুলো পড়ে থাকি বা যেরকম রাইটার্সরা গল্পের বই করে থাকে, যেগুলো আমরা সানডে সেশনে শুনে থাকি, সেরকম একটা প্যাটার্নে ফেলার চেষ্টা করা হয়েছে, যাতে যেটা বাচ্চাদেরকে মানে এন্টারটেন করবে, সেরকম ওয়েতেই রাখা হয়েছে। তো স্বাভাবিকভাবে যারা ফ্যামিলি অডিয়েন্স আছে, বাচ্চারা কিন্তু ফিল্মটা এনজয় করছে। এটা কিন্তু আমি যখন দেখতে গেছিলাম তথাও সেদিন ছিল, বাচ্চারা কিন্তু এনজয় করেছে এবং হলে কিন্তু অনেকেই হাসছিল। তারপর রিয়াকশনে কি বলেছে সেটা পরের ব্যাপার, কিন্তু হলে কিন্তু লোকেরা হাসছিল। তো একটা স্পেসিফিক অডিয়েন্সকে এন্টারটেন করবে, সেটা হচ্ছে বাচ্চা। কিন্তু যারা আমাদের মতো ম্যাচিওর অডিয়েন্স, তাদের কাছে একটা টাইমের পর ওটা খেলো মনে হবে। এবার আমরা যারা কমেডি একটুখানি ডাবল মিনিং জোকস পছন্দ করি বা একটু ডিফারেন্ট ওয়েতে কমেডিকে দেখি, স্যাটার ওয়েতে, সেই জায়গাটা কিছু কিছু জায়গায় হিট করেছে। এবার প্রবলেমটা দাঁড়িয়েছে এখানে না, অনেক ক্যারেক্টার্স কে নিয়ে নিয়েছে, যে ক্যারেক্টার্স গুলোর ব্যাক স্টোরি এবং তাদেরকে যেভাবে জেল আপ করার চেষ্টা করেছে, সেখান থেকে জিনিসটা ঘেটে গেছে। না হলে থট এবং আইডিয়া কিন্তু ভীষণই ইউনিক ছিল। মানে সেটা নিয়ে আমি কোনোভাবে কমপ্লেন করবো না। মানে জিনিয়া সেন, যিনি এটা রাইটার, তিনি কিন্তু একটা ভালো গল্প কল্পনা করেছে এবং সেটা হয়তো পেন ডাউনও করেছে, কিন্তু স্ক্রিন প্লেতে সেটা ফুটে উঠতে পারেনি যথাযথভাবে। এবার আমি আসি হোক কলরব। হোক কলরব মানে একটা যেই টাইপের সিনেমা, ওটা বোঝাই যাচ্ছিল কোন বিষয়কে তৈরি করছে এবং এটা কিভাবে তৈরি করার চেষ্টা করছে। স্টিল রাজ চক্রবর্তী যেহেতু ক্যাপ্টেন ছিল, তা আমি ভেবেছিলাম যেটা একটা ব্যাপার থাকবে, এবং সেই রনেসটা ফিল্মটার মধ্যে ছিল। আমি তথার সাথেই ফিল্মটা দেখতে গেছিলাম। আমি কিন্তু মানে বেশ মানে জড়সড় হয়েই ফিল্মটা দেখেছিলাম। মানে আমার মানে একটা বলে না যে তাওয়া গরম হয় যে ব্যাপারটা, সেরকম আমি কিন্তু গরম হচ্ছিলাম ফিল্মটা যেভাবে চলছিল। ঠিক সেকেন্ড হাফে যবে থেকে, মানে এখন এখানে আমি স্পয়লার দিচ্ছি, শ্রেয়া ভট্টাচার্যের ক্যারেক্টারটা যখন থেকে আসে এবং তারপর থেকে যেই সব ইনসিডেন্টস গুলো হতে থাকে, সেটাও যেন গদ ধরার মধ্যে চলে আসে এবং আলটিমেটলি ক্লাইম্যাক্সটা পুরো খেলো করে দেয়। মানে ক্লাইম্যাক্সটা মানে বোঝাই যাচ্ছিল ক্লাইম্যাক্সে রাজ চক্রবর্তী বলতে চাইলো যে আমি একটা জায়গায় যুক্ত আছি, তো আমি সেফ হাতে ফিল্মটাকে রাখতে চাই, আমি অন্য কিছু জায়গায় যাব না। হ্যাঁ, আমার যেইটুকুনি ক্যাপাসিটি ছিল আমি সেইটুকুনি দেখিয়েছি, নামগুলো টুইক করে করে, বাট এর থেকে বেশি আমি এগোবো না।
তো আমার মনে হয় যখন কোনো অথেন্টিক কেসকে যখন তুলে ধরছে এবং সেটার উপর বেস করে যখন কাজ হচ্ছে, সে অথেন্টিকেশনটা রাখা উচিত ছিল টিল দি এন্ড, রাদার সেটাকে যে এরকম এতটা মানে মানে কি বলবো ফিকশনাল করে দেওয়া দরকার ছিল না। ফ্যাক্ট নিয়ে সেটাকে ফিকশন করে দিলে সেটার এফেক্টটা কিন্তু কমে যায়, তো সেই জিনিসটাই হোক কলরবের জন্য হয়েছে। এবার আমি আসছি বিজয়নগরের হিরে। বিজয়নগরের হিরে ইজ আ সারপ্রাইজ। তিনটের মধ্যে আমার কাছে সারপ্রাইজ ছিল বিজয়নগরের হিরে, কারণ বিজয়নগরের হিরে নিয়ে আমি বিন্দু মাত্র এক্সাইটেড ছিলাম না। টিজার ট্রেলার ঠিকঠাক লেগেছে, কিন্তু আমি কোনোভাবেই ওটা নিয়ে যে মানে আমার মনের মধ্যে এক্সাইটমেন্ট ছিল যে আমি সিনেমাটা দেখবো, এটার একটা ব্যাপার আছে, সেটা ছিল না। তবে সিনেমাটা দেখতে গিয়ে আমার মনে হলো যে সৃজিত মুখার্জি ইয়েতি অভিযান আর প্রত্যাবর্তনের যেই কাজটা করেছিল, সে ভ্রমণটাকে বেশি প্রাধান্য দিয়েছিল, কন্টেন্টটাকে না। এই ডিরেক্টরটা যে চন্দ্রাশিস রে, সে সেই জিনিসটা করেনি। সে গল্পটাকে প্রাধান্য দিয়ে যে সাউথ ইন্ডিয়ার যে কালচারটা বা সাউথ ইন্ডিয়াতে যেই যেই ব্যাপারগুলো হয়ে থাকে, মানে এনশিয়েন্ট যে চিন্তা ভাবনাগুলো, সেগুলোকে খুব সুন্দরভাবে ইউজ করেছে। এবং অ্যাক্টার্স যারা যারা অ্যাক্টিং করেছে ফিল্মটাতে, তারা কিন্তু সেই কালচারটাকে ধরেছে। অনুজয়ের চরিত্রের কথা বলি, মোহন, সে কিন্তু একদম মনে হচ্ছিল সে সাউথেরই কোনো একটা লোক। তাকে যেইভাবে বডি কালচার, তার অ্যাকসেন্ট সে যেভাবে ধরেছে, সেটা নিঃসন্দেহে মানে একটা ডিরেক্টরেরও তো এখানে সে থাকে। তো সেই জিনিসটা চন্দ্রাশিস রে করতে পেরেছে। এবং সৃজিত মুখার্জি এত বড় ফ্র্যাঞ্চাইজিকে যে নিয়ে আসার পরে সেই ফ্র্যাঞ্চাইজিতে একটা নতুন ডিরেক্টর এত সুন্দরভাবে হ্যান্ডেল করেছে, তার জন্য অবশ্যই তাকে একটা সাধুবাদ দেওয়া উচিত। আর অবশ্যই কাকাকুর একটা ফ্যান্ডাম আছে, সেটা অস্বীকার করে লাভ নেই, নাহলে এই ফ্র্যাঞ্চাইজিটা এতদিন ধরে চলতো না। তো সেটা অবশ্যই ক্লিক করেছে। তো এই ছিল আমার মতামত। আর বর্ডার 2 কি তুমি দেখেছো? হ্যাঁ, আজকে বর্ডার 2 দেখেছিলাম। বর্ডার 2 কেমন লাগলো সেটা নিয়ে ছোট করে যদি বলো। বর্ডার টু বর্ডার 2 খারাপ লাগেনি। বর্ডার 2 যেই টাইপের সিনেমা সেই টাইপেরই হয়েছে। এবং বর্ডার 2 মানে আমি বলবো হলে গিয়ে দেখার মতোই সিনেমা। ঠিক আছে, বর্ডার 2টা একটা গ্র্যান্ড স্কেলে তৈরি করা হয়েছে। স্পিরিচুয়াল সিকুয়েল এখন খুব চলছে, তো বলা যেতে পারে বর্ডার 2 স্পিরিচুয়াল সিকুয়েল, একদম ডাইরেক্ট সিকুয়েল না। থিমেটিক ওয়েতে বর্ডারকে রাখা, মানে বর্ডারের গল্পটাকেই রাখা হয়েছে, শুধু সার্কামস্টেন্সটাকে গ্র্যান্ড করে দেওয়া হয়েছে। একটা এয়ারফোর্স, নেভি, এগুলোকে বাড়ানো হয়েছে। এবং যারা যারা অ্যাক্টার্স আছে তাদেরকে একটু গ্র্যান্ড ভাবে প্রেজেন্ট করেছে। তবে হ্যাঁ, আমার মনে হলো বর্ডার 2টা আমি বর্ডার অনেক আগে দেখেছি, তখন মানে যেই সেট আপে দেখেছিলাম, তখন ওটা আমার মনে হয়েছিল হ্যাঁ একটা যুদ্ধের ফিল্ম, ঠিক আছে। তবে এখন দাঁড়িয়ে আমি বলবো যে মানে ডিরেক্টর ওই পালসটা ধরেছে, যে অডিয়েন্সের মনে যে পালসটা, এখনকার দিনে প্যাট্রিয়টিজমটা না একটা ছুটির ইয়ে হয়ে গেছে, মানে ছুটি পড়ছে, প্যাট্রিয়টিজম ডে আছে, তো মানে আমরা ওই হিসাবে এটাকে ডিল করি। আমরা কিন্তু এখনো ওই ব্যাপারটা বোঝার চেষ্টা করি না, যেটা সৈন্যরা ওইখানে ফেস করে বা ইয়ে। তো সেই জিনিসটাকে ডিরেক্টর খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। তো ইমোশনালি ভীষণ প্রভোকিং ফিল্মটা। ইমোশনালি কিন্তু খুব সুন্দরভাবে খেলাও হয়েছে। এবং প্রত্যেকটা অ্যাক্টার্স যা যা স্টোরি দিয়েছে, তার সাথে সাথে ছোট ছোট যে গল্পগুলো রেখেছে আর্মিদের মধ্যে, সেগুলো কিন্তু নজর কাড়বে। তো সেইগুলোর জন্য এই ফিল্মটার মানে যে মাত্রাটা আছে, সেটা আমার কাছে মনে হলো যে ইটস আ গুড ওয়াচ ফর মি। আর প্রিন্স দা, তুমি বলো যে তুমি বরাবরই পছন্দ করো একটুখানি কমার্শিয়াল, একটু মারপিট থাকবে এরকম ধরনের ছবি, যেটা তোমার ভিডিও দেখেও বুঝেছি এবং তোমার সাথে কথা বলেও বুঝেছি। তুমি বলো যে এই যে হোক কলরব, এখানে যে শাশ্বত চ্যাটার্জির যে ক্যারেক্টারটা রয়েছে তাকে যেরকম একটা কমার্শিয়াল ভাবে প্রেজেন্ট করা হয়েছে, আমি একটু স্পয়লারই দিচ্ছি এখানে, যে সে যেরকম ভাবে চুল কাটতে কাটতে তার যেভাবে এন্ট্রি হয়, তো সেখানে যেরকম ভাবে ডায়ালগ থাকে, যেরকম প্রেজেন্ট করা যায়, অন্যদিকে কাকাবাবুতে বা বিজয়নগরের হিরোতে বুম্বাদাকে যেরকম কমার্শিয়াল লুকে প্রেজেন্ট করেছে। তো তোমার এইটার কেমন লাগলো, মানে এইটা কেমন লাগলো বলতে, ধরো আমি যদি প্রথমে হোক কলরব নিয়ে বলি, তারপর তুমি পরপর গুলো বলে যাবে। হোক কলরবে যে এই যে যাদবপুরের যে ব্যাপারটা, প্রত্যেকটা নাম যে তোমার চেঞ্জ করে দিল, এবং তার সঙ্গে যে কোনো পার্টিকে এরকম পোক না করে একটা সেফ ভাবে খেলে গেল, কিন্তু সেখানে একটা ভালো করে একটা কমার্শিয়াল ভাবে প্রেজেন্ট করেছে। তো এটা নিয়ে কি তোমার কি বক্তব্য, মানে এই পার্টিটাকে সেভ করাটা কি ঠিক আছে, নাকি কমার্শিয়ালটাই শুধু দরকার? দেখো, আমাদের বাংলায় যদি আমি অডিয়েন্সের কথা বলি, মোটামুটি 20 to 30% অডিয়েন্স আমাদের মতো সিনেমা দেখতে যাবে, মানে সিনেমাটা কি বিষয়, সিনেমাটা কিভাবে দেখবো, এন্টারটেনমেন্ট পারপাসে যাবে। বাকি 70% অডিয়েন্স কিন্তু আমরা যেভাবে ভাবছি, তুই যেভাবে প্রশ্নটা করলি, যে পলিটিক্যাল পারপাস, প্রপাগান্ডা, এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে যাবে। এবার আমি গেছি অ্যাজ এ রিভিউয়ার হিসেবে, আমি মেন স্ট্রিম মুভি পছন্দ করি। প্লাস ওই দিন ছিল সরস্বতী পুজো, আমার একটু চাপও ছিল, কারণ আমি বিয়ে টিয়ে হয়ে গেছে, বুঝতে পারছিস, বউকে নিয়ে বের হয়নি, আমি গেছি সিনেমা দেখতে। তো সকাল থেকে ভাবছি যে কোনো সিনেমা যদি খারাপ হয়ে যায় আমার মেজাজটা খিচড়ে যাবে, যে এটা আমি দেখতে গেছি আজকে।
তো সেই জায়গা থেকে প্রথমে আমি যাই বর্ডার 2 দেখতে। বর্ডার 2 আমাকে অবাক করে দেয়। আমি খুব একটা খারাপ একটা নিয়ে গেছিলাম যে ভালো হবে না, জমবে না। এরকম একটা নিয়ে গেছি, আমার বর্ডার 2 খুব ভালো লাগে। তারপরেই আমি গেছিলাম হোক কলরব দেখতে। এবার আমি হোক কলরব ঠিক করেছিলাম আমি কলকাতার দিকে দেখবো না। আমি মফস্বল এরিয়াতে দেখবো। মানে আমাদের ধর আন্দুল বা আমাদের এই কদমতলা এই জায়গাগুলো তো মফস্বল এরিয়া। তো আন্দুলের শোটা যে টাইমে ছিল আমার পক্ষে আর কি মানে বর্ডার 2 দেখে ওখানে আসা পসিবল ছিল না বলে আমি কদমতলায় যাই। ওটাও কাইন্ড অফ একটা মফস্বল এরিয়াই বলা যেতে পারে। আর ওইদিন বুঝতেই পারছিস প্রেমিক প্রেমিকাদের ভিড়, কম বয়সীদের ভিড়টা বেশি ছিল। তো তারা কিন্তু আমি সিনেমা হলে দেখলাম বেশ এনজয় করেছে মুভিটা। বেশ এনজয় করেছে। মানে যেভাবে তারা 22 শ্রাবণ এনজয় করেছে, আমি কোনো তুলনায় যাচ্ছি না কিন্তু। আমি বলছি একটা যে ব্যাপার সিনেমা দেখে যে এন্টারটেনমেন্ট, একটা এই ধরনের মুভিতে এন্টারটেনমেন্ট পাচ্ছি ডায়ালগের মধ্যে, সেই জিনিসটা কিন্তু সিনেমাটা রাখতে পেরেছিল। এবং ফার্স্ট হাফ আমার দুর্দান্ত লেগেছিল সিনেমাটার ক্ষেত্রে। খুবই ভালো ছিল। মানে একদম ইম্প্যাক্টফুল, দুর্দান্ত লাগছে, ডায়ালগ ম্যাচ একটা ফিল রয়েছে, দারুণ ছিল। এবার তুই যে প্রশ্নটা আমাকে করলি, আমি যে ব্যাপারটা বলছি কি একটা 70% যে অডিয়েন্স তারা যাদবপুরের জায়গায় যদুপুর এই জায়গাটা কিন্তু পছন্দ করবে না। আমার পাশে একটা বিরাট পরিমাণ অডিয়েন্স ছিল, তারা কিন্তু ফার্স্ট ওইটা দেখছে। তারা ওইটা দেখছে না যে শাশ্বত কি এন্ট্রি দিচ্ছে। আমি অ্যাজ এ রিভিউয়ার দেখছি শাশ্বত কি মেন স্ট্রিম একটা এন্ট্রি দিচ্ছে, কিন্তু আমার পাশের অডিয়েন্স দেখছে যাদবপুরের জায়গায় যদুপুর লেখা। এটা একটা প্রথম খারাপ ইমপ্রেশন পড়লো। আর তুই ভালো করে লক্ষ্য কর, এই সিনেমাটা কিন্তু ভালো বিজনেস করতে পারছে না। আজকে ইউথদের জন্য বানানো সিনেমা, ইউথরা কি সাপোর্ট করছে? উত্তর কিন্তু সাপোর্ট করছে না। এবার আমি অ্যাজ এ রিভিউয়ার আমি বলেছি শেষ 10 বছরের এটা একটা বেস্ট কাজ আমার লেগেছে পার্সোনালি। কেন লেগেছে? কারণ সিনেমাটা আমাকে এন্টারটেইন করেছে। কারণ বহুদিন মেইন স্ট্রিম বহু মুভি এসছে, মৌলিক গল্পের উপর হোক বা রিমেক হোক, কোনোটা কিন্তু আমাকে এন্টারটেইন করতে পারেনি স্ক্রিন প্লে ওয়াইজ। যে একটা স্ক্রিন প্লে দেখে মজা পাচ্ছি, একটা ডায়লগে সিরিয়াসলি মারছি। বেসিক্যালি রাজ চক্রবর্তী যে অনেকদিন পরে এরকম ঘরানার মুভি আনলো। সে লাস্ট রান ছিল সন্তান, হাবজি গাবজি, একটু অন্যরকম কাজ। যেটা আমরা তার থেকে এক্সপেক্ট, তার থেকে আমরা বড় পর্দায় বড় কিছু এক্সপেক্ট করি। তো সেই প্রলয় দেখেছিলাম, প্রলয় দেখে একটা ফিল পেয়েছিলাম। তো তারপরে আমার মনে হয়েছিল এই কাজটা কিন্তু অত্যন্ত সাহসের সঙ্গে বানিয়েছে। প্ল্যানিং যথেষ্ট করে সিনেমাটা করার চেষ্টা করেছে। এবার আমরা সবাই জানি আজকে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে পলিটিক্স এর মধ্যে তোমাকে থাকতে হবে। যারা পলিটিক্স এর মধ্যে রয়েছে তারা বেশিরভাগটি সাপোর্ট পাচ্ছে, তাদের কাছে জায়গাটা রাখতে হবে। তো সেটাকে রেখে তারা যেভাবে প্ল্যানিংটা করে সিনেমাটাকে বানিয়েছে, অ্যাজ এ রিভিউয়ার অ্যাজ এ মেকিং আমি সিনেমাটাকে কিন্তু খুব ভালো নম্বরই দেবো। খুবই ভালো নম্বর দেবো সিনেমাটাকে। এবং জন দুর্দান্ত কাজ করেছে। এই সিনেমায় নতুনদেরকে যেভাবে ইউজ করা হয়েছে, নতুন মুখ উঠে আসা খুব দরকার। এটা আজকে এটা আমিও নতুনদেরকে ইউজ agree- করা এটা হয়। আমিও agree করি। জনটাকে যেভাবে কাজে লাগিয়েছে সিনেমায় আমার দুর্দান্ত ধরুন লেগেছে। আমি ছেলেটা এতদিন ধরে একটা একটু কথা বলছি মাঝখানে যে মানে তোমার ধরো আমি তথাদার সাথে আমার কথা হয়েছিল এই বিষয়ে। ধরো রোহানদাকেও তো তোমরা দেখেছো, এর আগে সুপ্রদা তো দেখেইছে। তো রোহানদাকে যেরকম ভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে, মানে আমি বলছি রোহানদার আগে আমরা ব্রহ্মা অর্জুন দেখেছিলাম। তো ব্রহ্মা অর্জুন একটা কমার্শিয়াল তাকে দেওয়া হয়েছিল, কমার্শিয়াল একটা ক্যারেক্টার দেওয়া হয়েছিল। তো এখানে তার ক্যারেক্টারটা তোমাদের কেমন লাগলো? আমার না রোহানদার আন্ডারডগ ক্যারেক্টারটা লেগেছে। মনে হয়েছিল, আমার মনে হয়েছে রোহানদার ক্যারেক্টারটা আরো ডেপথ রাখা যেত, অনেকটা বেশি রাখা যেত। ক্যারেক্টারটাকে পারফর্ম করার সেই রকম লেভেলের সুযোগ একদম ঠিক, আমার মধ্যে যেভাবে হয়নি। একদম ঠিক। ক্যারেক্টারটা যেভাবে ওর feel হয় চরিত্রটা সব ক্যারেক্টারের, থেকে হাফ বেক ছিল। সবার মধ্যে ওর হ্যাঁ চরিত্রটা সব থেকে হাফ বেক ছিল, মানে ওটা সেইভাবে লেখাই হয়নি কিছু চরিত্রটাকে, করার জাস্ট নেই। একটা পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে ওরম টাইপের একটা চরিত্র ছিল। মানে ওর থেকে মানে ক্যারেক্টারের মধ্যে অনেক না ডেপথ রাখা যেত। মানে একটা স্টুডেন্টদের ফরে কিছু করছে, যেমন একটা গান এসেছিল কলমের টাইটেল ট্র্যাক, অনেকটা সিন ছিল যে ও কিন্তু ওদের মাঝে এসে গান করছে। আমি ভেবেছিলাম ওরা একটা হ্যাঁ হ্যাঁ অ্যাঙ্গেল হ্যাঁ। থাকবে, মানে শাশ্বত ভার্সেস ওরা একটা ডিবেট থাকবে সিনেমার মধ্যে, আমার এটা মনে হয়েছিল। কিন্তু সেই জিনিসটাই নেই, বরং ওর থেকে শ্রেয়ার ক্যারেক্টারটা অনেকটা বেশি ইম্প্যাক্টফুল হয়ে গেল কোথাও গিয়ে, হ্যাঁ, যেটা আই হ্যাঁ। থিঙ্ক না হলেও চলতো, যেটা না হলেও চলতো আমার মনে হয়েছে। মানে ও এখানে একটু ক্যামিও হয়ে ওরটা ইম্পর্টেন্সটা বেড়ে গেল ফিল্মের মধ্যে। কিন্তু রোহানকে আমার সিনেমায় খুব মানানসই লেগেছিল। তার যে লুকটা ছিল, তাকে যেরকম লাগছিল, প্রথম থেকে আমার ইমপ্রেশন ওর প্রতি ভালো ছিল। কিন্তু ওকে কিরকম সেই কমেডিয়ান বানিয়ে দিল। কারণ ওর বাড়িতে যাচ্ছে, সেখানে গিয়ে ওকে নিয়ে মজা হচ্ছে। এটা একটা কিরকম যেন কি হয়ে গেল। তো হোপ কলরব আমার কাছে একটা ঠিকঠাক সিনেমা মনে হয়েছে। সিনেমাটা থেকে আমি এন্টারটেইন হয়েছি। অ্যাজ এ মাস অডিয়েন্স এই কথা বলতে পারি। আর যারা দেখেছে তারাও এন্টারটেইন হয়েছে। আমার কোথাও গিয়ে মনে হয়েছে। এবার যদি আমি মানে বিজয়নগরের হিরেতে এবং ভানুপ্রিয়া তো আমার এখনো দেখা হয়নি। তবে হ্যাঁ, যেটা প্রশ্নটা তুই করেছিলিস আমাদের তথাগতকেও, যে উইন্ডোজ এর প্রতি মানুষের গ্রহণযোগ্যতা কমছে কেন? আমার মনে হয় ইন্ডাস্ট্রির মধ্যে যে এত রকমের জিনিসপত্র হচ্ছে না এবং মানুষের চোখে না অনেক কিছু পড়ছে। আজকে আমি যে নিজেই পরপরে সিনেমা দেখে নেওয়ার চেষ্টা করি। আমি জানি আমি যদি রিভিউ লেটে করি আমার চ্যানেলে সেই ভিডিওটার রিচ কমে যাবে। কিন্তু আমি তা সত্ত্বেও কিন্তু ভানুপ্রিয়া এখনো দেখিনি। তার কারণ আমি সেই ট্রেলার টিজার দেখে একটা সিনেমা দেখার মতো যে একটা এক্সাইটমেন্ট, সেটা আমার কোথাও গিয়ে হয়নি। আর অডিয়েন্সেরও সেই লেভেলের আমি ইন্টারেস্ট দেখতে পাচ্ছি না সিনেমাটাকে নিয়ে। কারণ উইন্ডোজের সিনেমা প্রজাতন্ত্র দিবসের দিনে, রবিবারের দিনে লোক টানতে পারছে না। ফ্যামিলি অডিয়েন্স তার মানে ভিড় করছে না। কোথাও গিয়ে বুঝতে হবে তার মানে তারা সেই গ্রহণযোগ্যতাটা হারাচ্ছে উইন্ডোজের প্রতি। এটার পেছনে মেইন কারণ হচ্ছে নিজেদের কাজে মন না দিয়ে ইন্ডাস্ট্রির মধ্যে নানা রকম ব্যাপারে নিজেদেরকে যুক্ত করে নেওয়া
এবং আরো অনেক কিছু জিনিস চোখে পড়ছে, আমি নিজেও জানি, সেগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না, কিন্তু সেগুলো আরো নোংরামির পর্যায়ে নিজেদেরকে তারা নিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে যাই হোক, ভানুপ্রিয় আমি দেখবো অবশ্যই, দেখে তো রিভিউ করবোই। আর অপরদিকে যদি বিজয়নগর হিরো নিয়ে কথা বলি, এটা সত্যি তো মানে সুব্রতার মতো আমাকেও সারপ্রাইজ করেছে, কারণ সত্যি আমারও কোনো এক্সপেকটেশন ছিল না কাজটাকে নিয়ে। আমার মনে হয়েছিল সেই গোয়েন্দাগিরি দেখবো, সেই একঘেয়ে গল্পে এগোবে। আমার মানে তৃতীয় যে পার্টটা এসেছিল, আমি সিরিয়াসলি লিটারালি আমি হলে ঘুমোচ্ছিলাম। আমি ওয়েলিংটনে দেখতে গেছিলাম, কাকাপুর পড়তে পারতাম, আমি নাক ডেকে ঘুমোচ্ছি, আমার ভালোই লাগছিল না। কিন্তু এইটা না আমাকে দুর্দান্ত ভাবে মানে তাকিয়ে থাকতে বাধ্য করেছে। বুম্বাদার যে এন্ট্রিকে, সেটাকে যেভাবে গ্র্যান্ড স্কেলে নিয়ে গেছে, এবং আমাদের যে দাবি বুম্বাদাকে কমার্শিয়ালি আনো, লোকটা কমার্শিয়ালি এখন অনেক কিছু করতে পারে, সেই অ্যাপ্রোচটা কিন্তু পুরো সিনেমা জুড়ে কিন্তু রেখেছে। আর বাদ বাকি অনুজয়দা থেকে শুরু করে প্রত্যেকটা ক্যারেক্টারের যে ডেপথ, বরং মনে হয়েছে জোজো ক্যারেক্টারটাকে আর একটু বেটার করা যেত। যারা অরিজিনাল গল্প পড়েছে তারাও বলছে যে একদম সেই কমেডিয়ান বানিয়ে দিয়েছে, কিন্তু ওরও কিন্তু গল্পের একটা ইম্পর্টেন্স আই থিঙ্ক রাখা যেত বলে আমার মনে হয়েছে। তো ওভারঅল অ্যাজ এ রিভিউয়ার, আমার এবারে বাংলা সিনেমাগুলো আমার মন কোথাও গিয়ে জয় করতে পেরেছে, আমি এটাই বলবো। তবে হ্যাঁ, বিজনেস ওয়াইজ বিজয়নগর হিরেই যা করার করছে। এই ক্লাসে এসে, একদিনে এসে এরকম ধরনের জিনিসপত্র না করলে আই থিঙ্ক আমার মধ্যে বেটার হতো, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। আর অ্যাজ এ মাস অডিয়েন্স লাভার, আমি হোক কলরব দেখে খুবই স্যাটিসফাই হয়েছি, যদি মাস মুভি হিসেবে দেখি। আচ্ছা, এবার আমি তথাদাকে বলবো। তথাদা, তুমি কিছু প্রশ্ন করার থাকলে করো। আমার থাকবে বলতে তাহলে এর আগে যে রিলিজটা করেছিল এই বছরই, সেটা হলো নারী চরিত্র বিজয় দুটি। তো এই এই সিনেমাটা দিয়ে অঙ্কুশের কামব্যাক আশা করা হচ্ছিল। সমস্ত কিছু, প্রোমো হোক, গান হোক, বা ট্রেলার, টিজার, সমস্ত কিছু কিন্তু লোকে অ্যাপ্রিসিয়েট করছে। বাট প্রবলেম হয়ে গেল, সিনেমাটা লোকে দেখতে গেল না। এবার একটাই প্রশ্ন ম্যাক্সিমাম লোকে করবে, বা সবাই এটাই উত্তর দেবে যে লাস্ট মানে উইকে বা তার আগের উইকে ক্রিসমাস রিলিজ এতগুলো হয়ে গেছে, তারপরে এই সিনেমাটা ওয়ার্ড অফ মাউথ তো ভালো। আমার মনে হয় বাকি সবাই ভালো দিয়েছে। আমি হয়তো সিনেমাটাকে আমার কাছে যতটা মনে হয়েছে ততটা মনে হয়নি, আমার এভারেজ আমার মনে হয়েছিল সিনেমাটাকে, কিন্তু বাকি সবাই বলেছে এবং আমি পাবলিক রিয়াকশন নিয়েছি, সেখানে সবাই ভালো বলছে। তো ভালো ওয়ার্ড অফ মাউথ যদি সিনেমা গেইনই করে থাকে, শুধুমাত্র কি 2 সপ্তাহ আগে যে সিনেমাগুলো রিলিজ করলো বলে সমস্ত টাকা বেরিয়ে গেল আর এই সিনেমাটা লোকে দেখতে যাবে না? অঙ্কুশের কি সত্যি ফ্যান্ডম কমে গেল? তোমাদের কি মতামত সেগুলো যদি বলো। এক এক অঙ্কুশের করে বলে দাও। ফ্যান্ডম কমে গেছে কিনা আমার মনে হয় না। আমার যতদূর মনে হয়, আহ অঙ্কুশ আর ঐন্দ্রিলার জড়িটাকে না সোশ্যাল মিডিয়াতেই পছন্দ করে অডিয়েন্সরা, অন স্ক্রিনে দেখতে খুব একটা পছন্দ করে না, আমি এটা পার্সোনালি মনে করি। কারণ ম্যাজিক থেকেই আমি দেখছি তাদের জুটির যে একটা হয় না, একটা মানে অডিয়েন্সের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করবে, সেটা কিন্তু নেই। মানে সেটা খুবই কম, মানে সীমিত। তো মানে ফ্যান যারা আছে তারা ছাড়া সেরকম ভাবে কেউ কিন্তু ওদের জুটিকে দেখার জন্য কেউ যাচ্ছে না। এবার তুমি বলছো এটা মানে প্রচুর রিপিট হয়ে যাচ্ছে? রিপিট হবে না। একই আমার জন্য। আমার মনে হয় ঐন্দ্রিলার সাথে অঙ্কুশ দা যেইভাবে নিজের একটা কেমিস্ট্রি সেট আপ করেছে সোশ্যাল মিডিয়াতে, সেটা হয়তো অডিয়েন্সকে তাদেরকে জোড়ি হিসাবে দেখতে পছন্দ করছে না। অঙ্কুশ দা যদি একটা অন্য কোনো অ্যাক্ট্রেসকে নিয়ে ফিল্মগুলো করতো, তাহলে হয়তো একটা বেটার রেসপন্স পেতো, আমার এটা পার্সোনালি মনে হয়। কারণ ঐন্দ্রিলা দুষ্টু বলে একটা চরিত্র করতো সাত পাকে বাঁধা বিক্রম চ্যাটার্জির সাথে, সেখান থেকে সে উঠেছে। এবার ওর কিন্তু কমার্শিয়াল ফিল্ম বলতে ওই বাচ্চা আর্টিস্ট হয়েছিল চাইল্ড আর্টিস্ট, সেটাকে আমি বাদ দিলাম। এছাড়া বড় হয়ে অঙ্কুশের সাথেই সে ম্যাজিকে এসছে, এর আগে সে কোনো সিনেমায় করেনি। তো তার তো মানে অ্যাজ এ মানে লিড মানে অ্যাক্ট্রেস বলতে যাচ্ছ তো? হ্যাঁ, অ্যাজ মানে এ লিড সে অ্যাক্ট্রেস। সে মানে তার যে মানে অডিয়েন্সকে মন জয় করার জিনিসটা, সেটাই সে করে উঠতে পারেনি। কারণ ম্যাজিক আসার পর অনেক বছর বাদে আসলো লাভ ম্যারেজ, তারপর আবার এইটা মির্জা, তারপর এইখানে রিসেন্ট এটা। তো একটা যে কন্টিনিউটি থাকা দরকার না ফিল্ম ওয়ার্কের মধ্যে, সে কন্টিনিউটি প্রথমত নেই। আর যার সাথে আছে তার সাথে অডিয়েন্সরা যেভাবে দেখে এসে খুনসুটি মার্কা একটা তাদের মধ্যে কেমসি সবসময় বড় বড় থাকে, মানে মানে ও ওকে টিজ করছে, ও ওকে ডাউন করছে, এটাই তাদের সোশ্যাল মিডিয়াতে তাদের মানে মূলত মেন ব্যাপার। তারা জড়ি এমনকি যে হিসাবে তাকে কিন্তু জড়ি প্রমোশনটাতেও সেম হিসাবে জিনিস ওকে, ওরা, হ্যাঁ, প্রমোশনেতেও এই খুনসুটি মজা ওরা করেছে, যা ওরা সোশ্যাল মিডিয়ায় করে তাই, যে প্রমোশনটা ছিল। সেটা আমার মনে হয় না জড়ি হিসাবে কেউ একসেপ্ট করতে চাইছে। মানে একটা জড়িতে আমরা এক্সপেক্ট করব রোম্যান্টিসিজম থাকবে, সেই রোম্যান্টিসিজম ওদের দুজনের মধ্যে মিসিং। এবং সেটা কিন্তু অন স্ক্রিনেও আসে, এটা আমার পার্সোনালি মনে হয়। আমি ওদের দুজনকে অন স্ক্রিনে কিন্তু দেখতে খুব মানে ওফ কি লাগছে, এরকম একটা ব্যাপার আমার মনে হয় না। ওই মনে হচ্ছে এই ছ্যাবলামো হচ্ছে। এবং
টু সাম এক্সটেন্ট তাদের দুজন মানে অঙ্কুশ তাকে সেইভাবেই রোলটা দেয় যে দুজন দুজনকে হেও করছে ফিল্মের মধ্যে। তো আমার মনে হয় এই একটা রিজন হতে পারে। দ্বিতীয় রিজন হচ্ছে অঙ্কুশ রিপিটেডলি এমন কিছু কাজ করে ফেলেছে যেটা ওর নারী চরিত্রের আগে ইন্টারভিউতেও বলেছে এবং অনেক জায়গায় সেটা বলেছে। আমি নিজেও প্রেজেন্ট ছিলাম, প্রমোশনের সময় দেখেছিলাম। ও বলছে যে দেখো আমাদেরও টাকা রোজগার করতে হয়, আমাদেরকেও সংসার চালাতে হয়, তখন আমাদের এমন কিছু প্রজেক্ট চুজ করতে হয়, আমরা জানি সেই প্রজেক্টটা কোনো মাথামুন্ড নেই, কিন্তু করতে হচ্ছে জাস্ট টু আর্ন মানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে অঙ্কুশ এমন কিছু কাজ করে নিয়েছে যে অডিয়েন্সরা অঙ্কুশের উপর ফেথটা কিছুটা হারিয়ে ফেলেছে। সেটা রিভাইভ করতে একটু সময় লাগবে। ওই একটা মির্জা বা অন্য কোনো কাজে কিছু ভালো অভিনয়, যেরকম রক্তবীজ 2 তে ফিল্মটা যাই হোক না কেন তার অভিনয় কিন্তু ভালো ছিল, এটা অস্বীকার করা যাবে না। সে যথেষ্ট ভালো অভিনয় করেছে, তাকে স্পেসও দিয়েছে অভিনয় করার জন্য। তো ওই জিনিসটার জন্যই মনে হয় অডিয়েন্সরা এগোচ্ছে না। এটা এই দুটো প্রাইমারি রিজন আমার মনে হয়। এছাড়া আর তো কিছু রিজন আমি বুঝতে পারছি না, কারণ কি নারী চরিত্র বেজায় জটিল আমার মতে লাস্ট কয়েক বছরে এরকম কমার্শিয়াল কমেডি ফিল্ম বোধহয় বাংলাতে হয়েছে কিনা আই ডাউট। আমার মনে হয় না এরকম কমার্শিয়াল বাংলা সিনেমা হয়েছে যেখানে রাইট অ্যামাউন্ট অফ কমেডি, স্টোরি টেলিং এবং একটা যে ইউনিক ব্যাপার সুপার পাওয়ার নিয়ে, এই জিনিসটা বাংলা অডিয়েন্স দেখেইনি কখনো। সেইটা যে ফোর ফ্রন্টে এনেছে এরকম ভাবে, প্লাস গানগুলো প্রচন্ড মার্কেটে গেইন করেছে। গান প্রত্যেকটা গান ভালো, যে কটা গান বেরিয়েছে, একটা রিমেক বাট স্টিল গানগুলো ভালো। তো এখন কি ফেট কি বুঝতে পারছি না। তো আমার মনে হয় ওরকমই রিজন হবে যেটা আমি বললাম। প্রিন্স তোর কি মনে হয় বল? না, আমার এক্ষেত্রে মনে হয় অঙ্কুশের স্টারডামটা তুলনামূলকভাবে অনেকটাই কম, এবং তার সঙ্গে সঙ্গে মানে যে টাইমে রিলিজ করেছে জানুয়ারির টাইমটায় খুবই বাজে একটা টাইম। তার কারণ আমি ওটা মনে করি বাকিদের মতো মানুষ যে পরিমাণ সিনেমা দেখে ফেলেছিল, ধুরন্ধর একদিকে দারুণ সিনেমা হয়েছে, মানুষ দেখছে, আবার প্রজাপতি 2 ফ্যামিলি অডিয়েন্স দেখতে গেছে, তার সঙ্গে সঙ্গে আরো বহু মুভি পরপর মানুষ দেখেছে। তো তারপর না অঙ্কুশের মানে ফ্যান বেস না কোনোদিনই সেইভাবে ক্রিয়েট হয়নি। কারণ মির্জা যেভাবে প্রমোশন করেছিল, মির্জা যেভাবে একটা মাস মুভি বানিয়েছিল, ওর সিনেমাকে তো সেলিব্রেট করা উচিত ছিল বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে। কিন্তু কেউ কিন্তু মানে ইন্টারভিউতে আমাকে বলেছে যে আমার ছবিতে কেউ মালা পরায় না, আমার ছবি কেউ সেলিব্রেট করে না। অঙ্কুশও জানে যে অঙ্কুশের স্টারডামটা অনেকটা দেব আর জিৎ ফ্যান্সদের উপর কিন্তু নির্ভর করে দাঁড়িয়ে গেছে। আমি বিভিন্ন সময় দেখেছি আগে ফাগেও তার কাজ বেশিরভাগ সময় দেব আর জিৎ ফ্যান্সরা দেখে। এবার এক্ষেত্রে নারী চরিত্র বেয়ে জটিলের ক্ষেত্রে কি হয়েছে, একদম তো মেন স্ট্রিম মুভি বলা যেতে পারে না ওটাকে, কন্টেন্ট ওয়াইজ মুভি, এবং বাংলাতে এখন ভালো কন্টেন্ট মানেই যে চলবে এই জিনিসটা খুব একটা দেখা যাচ্ছে না। কারণ তুমি দেখো ওই যে পাটুলিগঞ্জের পুতুল খেলা বা কি একটা সিনেমা এসেছিল, কন্টেন্ট তো দারুণ ছিল, মোটামুটি হ্যাঁ, পলিটিক্যাল অ্যাঙ্গেল পাটালিগঞ্জের ছিল। কিছু খেলা। হ্যাঁ, পাটুলিগঞ্জের পুতুল খেলা সেটা এসেছিল, দুর্দান্ত তো রিভিউ পেয়েছিল, দুর্দান্ত একটা পজিটিভ ওয়ার্ড অফ মাউথ এনেছিল, মানুষকে দেখতে গেল। সেই একটা রোববার দিন ওটাও কিছু কিন্তু হয়তো লোকজন, বছরের শুরুতেই এসেছিল, এই জানুয়ারি মাসে হ্যাঁ লাস্ট ইয়ার রিলিজ হ্যাঁ, করেছিল। কাজটা ওয়ার্ক করেনি। এবার এইটাও যে নতুন একটা জিনিস এনেছে, মানুষজন সিনেমাটা নিয়ে ইন্টারেস্টই হয়নি। এবং আমি একটা জিনিস মনে করি, আমাদের রিভিউতে কিচ্ছু যায় আসে না। আমরা যারা রিভিউ করি আমরা ভাবি যে আমরা ভালো বলছি মানেই প্রচুর লোক হলে চলে যাবে, আমরা খারাপ বলছি মানেই হলে মানুষ যাবে না। মানুষ কিন্তু ঠিক যেটা দেখতে যাবো ঠিক করবে সেটাই দেখতে যাবে, তাদের মাথায় কি চলছে এটা কোথাও কি ইম্পর্টেন্ট। তো নারী চরিত্র বেয়ে জটিল না, সেই ইম্প্যাক্টই ফেলতে পারিনি। আমরা হয়তো গানগুলো দেখছি কথা বলছি, কিন্তু আজকে কোনো একটা মফস্বল এরিয়াতে হয়তো সেই জায়গায় যে সিঙ্গেল স্ক্রিন সেখানে হয়তো সিনেমাটা লাগেইনি। আর এই ধরনের সিনেমা সিঙ্গেল স্ক্রিনে চলতে হবে সব থেকে বেশি। সিঙ্গেল স্ক্রিন ছাড়া মাল্টিপ্লেক্সে অঙ্কুশের সিনেমা এখন লোকে দেখতে ভিড় করবে না, এটা সব থেকে বড় পয়েন্ট। আজকে অঙ্কুশের সিনেমা এই যে কোয়ালিটির একটা কাজ বানিয়েছে খুবই বড় কোয়ালিটি, কিন্তু আজকে হলে রাখতে আনতে গেলে 50-60 টাকার টিকিট বিক্রি করতে হবে। যেমন আমাদের ওয়েলিংটনে আমি যেটুকু রিপোর্ট পেয়েছি সিনেমাটা তুলনামূলক লোকজন হয়েছে, কাপলসদের ভিড় হয়েছে, কিছু নিউট্রাল অডিয়েন্স এসছে, কিন্তু মেন তো এখন মাল্টিপ্লেক্স মানে কালেকশনটা দেখা হয়। সেখানে যদি তোমার সিনেমা ওয়ার্ক না করে কিচ্ছু হবে না। এবং টিকিট প্রাইস 280-300 টাকা এরকম রেঞ্জে। তো এই টাকাকে দিয়ে টিকিট কেটে অঙ্কুশের সিনেমা এখন মানুষ দেখতে যাবে না। এটার জন্য অঙ্কুশকে বিরাট পরিমাণ এখন ভাবতে হবে, বিরাট পরিমাণ এখন খাটতে হবে, এবং কাজ করে যেতে হবে, ভালো ভালো কাজ করে যেতে হবে। দরকার সাইড পার্ট করবো, সেটাও জমিয়ে করব, মাঝে মাঝে কিছু না কিছু কন্টেন্ট এনে কাজ করতে হবে। এখনই ভেঙে পড়লে হবে না, কারণ দেবও একদিনে সাকসেসফুল হয়নি। দেবের প্রথম দিকে প্রচুর প্রবলেম গেছে অ্যাজ এ প্রডিউসার, তারপর কো প্রডিউস করলো, কত কত জিনিস করে আজকে দেব একটা নিজের জায়গা ক্রিয়েট করেছে। তো এটা একটা আমার মনে হয় বড় ফ্যাক্টর নারী চরিত্র বেয়ে জটিলের ক্ষেত্রে এসেছে। অবশ্যই সুব্রতার সঙ্গে আমিও একমত যে শেষ কয়েক বছরের এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট কাজ, চোখ বন্ধ করে বলা যেতে পারে। যে কনসেপ্ট ভেবেছে, যে কমার্শিয়াল অ্যাপ্রোচটা রেখেছে, কিন্তু ভুল টাইম আমার মনে হয় ইন্ডাস্ট্রি ওটা ঠিক করেনি অঙ্কুশের সাথে। কারণ একটা অভিনেতা যার প্রাইম টাইম বলা যেতে পারে সরস্বতী পুজো, যে এর আগে কম বেশি বিজনেস যায় সে বলেওছে অনেক জায়গায়।
সরস্বতী পুজো ভালো বিজনেস দিয়েছে, তো তোমরা কেন তাকে সরিয়ে দেবে? সে যখন সবার আগে রিলিজ ডেট জানিয়েছে। এটা তো ক্ষমতার অপব্যবহার, এটা পুরোপুরি ক্ষমতার অপব্যবহার, যে একজন আমাদের ক্ষমতা বেশি, ওর জন্য ক্ষমতা নেই, ওকে আমি সরিয়ে দেবো। এইটা সব থেকে বড় ভুল হয়েছে। আজকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই সিনেমা যদি সরস্বতী পুজোর উইকেন্ডে আসতো, এই সিনেমা কিন্তু হোক কলরবের থেকে এই সিনেমা অডিয়েন্স বেশি হতো। বিজয়নগর হিরে পর লোকে এটা দেখতো, কারণ কাপেলসরা সিনেমাটা নিয়ে কিন্তু মেতে ছিল, অনেকে রিলস করছিল, অনেকে করছিল। তাদের হাতে ওই সময় টাকা পয়সা নেই যে তারা 200-250 টাকা খরচা করে একজনে না দুজন মিলে এই সিনেমাটা দেখতে যাবে। তো এইখানেই সিনেমাটা ফেঁসে গেছে, আমার কোথাও গিয়ে এটাই মনে হয়। এবং তোমার কি মনে আমার হয় শোনো? আমার মনে হয় যে মানে অঙ্কুশ মানে রিসেন্ট টাইমে যে কমেডি সিনেমাগুলো করেছে, মানে অঙ্কুশের কমেডি সিনেমা বলতে আমরা যেটা বুঝতাম, ধরো রোমিও জুলিয়েট বা খিলাড়ি, এই ধরনের ছবিগুলোকে অঙ্কুশ একদম কমেডি করতো, বা জামাই চারশো 20। তো এই ধরনের ছবি এখন তো অঙ্কুশ মানে এখন আর কেউই করে না। তবে সেখানে অঙ্কুশের নারী চরিত্র বেজায় জটিল একটা অন্যরকম প্রচেষ্টা ছিল, মানে কমেডিটা ভালো ভালো কমেডি ছিল, এবং সেখানে খুব ভালো ভালো সিনিয়র অ্যাক্টরদেরকে নিয়েছিল, মানে যে সোহাগ সেন, তারপরে হচ্ছে সোহিনী সেনগুপ্ত, তো ভালো ভালো সিনিয়র অ্যাক্টরদেরকে দিয়ে উনি কমেডি করিয়েছিলেন। তো এবার আমার মনে হয় লাভ ম্যারেজ আমার দেখা রিসেন্ট টাইমে শ্রেষ্ঠ কমেডি ছবি ছিল অঙ্কুশের। তো তারপর এই ছবিটা ভালো, কিন্তু এই ছবিটা মানে না চলার হয়তো আরেকটা কারণ হয়তো অঙ্কুশের প্রোডাকশন। কারণ এটা যদি একটা কোনো ভালো প্রোডাকশনে যদি হতো কাজটা, মানে ধরো যদি আজকে এসবিএফ এ হতো, বা ধরো সুরিন্দার যদি প্রডিউস যদি করতো, বা যদি প্রডিউস যদি করতো, তাহলে হয়তো সেটা একটা ভালো নাম্বার অফ শো সেটা পেতো। এবার এই সিনেমাটা আমি যখন বুক মাই শোতে দেখছি, তখন দেখছি সমস্ত টিকিট রয়েছে দুপুরবেলার দিকে, বিকেল বেলার দিকে খুব কম রয়েছে এমন শো। তো মানে একটা তো শো টাইমও ম্যাটার করে একটা ভালো ছবির ক্ষেত্রে। আর সুপ্রদা যেটা বললো সেটাও একদমই ঠিক, যে অঙ্কুশ ওয়েন্দ্রিলা জুটিটাকে আমারও খুব একটা ভালো লাগে না। মানে অঙ্কুশের সাথে মিমি বা কৌশানী এরা যতটা পপুলারিটি পেয়েছে, বা অঙ্কুশ পুরোনো দিনে যাদের সাথে কাজ করেছে, নুসরাত, তো সেটা এখনো হয়নি। তো আমার সেই কারণে অঙ্কুশ ওয়েন্দ্রিলা জুটিটাকে ভালো লাগে না। তো আমারও মনে হয় যে সেই জুটিটাও হয়তো দর্শকেরও পছন্দ নয়। তো সেটা সোশ্যাল মিডিয়ার জন্যই হয়তো রয়েছে। এর আগের কাজটা আমরা যদি দেখি, রক্তবীজ 2, সেখানে কিন্তু কৌশানী ছিল উল্টো দিকে। সেখানে কিন্তু খুব ওদের গান টান গুলো খুব ভাইরাল হয়েছিল, এবং ওদেরকে খুব প্রশংসা করেছিল, এবং যারা এই ছবিটা দেখেছিল সবাই বলেছিল যে অঙ্কুশ কৌশানীর অভিনয় খুব ভালো। তো আমার মনে হয় এটাই, মানে ওয়েন্দ্রিলাকে আমার মানে ঠিক ভালো লাগছে না, মানে ওয়েন্দ্রিলাকে অঙ্কুশের সাথে সিনেমার ক্ষেত্রে খুব একটা ভালো লাগে না, না এটাই আলটিমেটলি কি বলা। আমি বলতো, একটাই কথা, না আমি আলটিমেটলি আমি কি বলতো, একটা মানুষ জিনিস আমি বলে দিই, একটা এটা জিনিস আমি বলবো। প্লিজ আমি বলে দিই। আমার মনে হয় ওদের প্রোডাকশন হাউস থেকে যখনই কোনো সিনেমা আসে অঙ্কুশের, আমার মনে হয় জুটিটা প্রত্যেকবার সেম না রাখাই ভালো। এটলিস্ট অন্য কোনো অভিনেত্রীকে দিয়ে চেঞ্জ করুক বা অভিনেতাকে দিয়ে হ্যাঁ, চেঞ্জ করা হোক, হ্যাঁ, বারবার যেরকম রিপিট দেবদা করতে কিন্তু থাকলে না এটা লোকে করছে, মানে জিনিসটা দেবদা মানে কিন্তু একই সব, রকম হয়ে যায়। হ্যাঁ মানে সেটাই, মানে দেবদা কিন্তু সব ছবিতে রুক্মিণীদিকে নিতেই পারতো, কিন্তু সেটা না নিয়ে কিন্তু দেবদা প্রচুর নতুন নতুন যারা যারা সিরিয়াল করছে তাদের চান্স দিচ্ছে, যারা যারা পুরোনো অ্যাক্টর রয়েছে তাদেরকে ব্যাক করাচ্ছে। তো দেবদা কিন্তু এটা করছে, তো এটা অঙ্কুশদার করা উচিত। না প্লিজ আরেকটা কি কি বলছিল বলতো, বল? সাধারণ অডিয়েন্সের মাঝে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সোহম, অঙ্কুশ, ইয়াস, এদের সবার গ্রহণযোগ্যতা একদম শেষ হয়ে গেছে। আজকে তুই দেখ, হ্যাঁ, মেন্টাল বলে যে সিনেমাটা এসেছিল ইয়াসের অনেক আগে, খুব পজিটিভ রিভিউ পেয়েছিল, কিন্তু কিন্তু কেউ দেখতে গেল না। সোহমের যে বহুরূপ, মানে পট দুর্দান্ত বয়লার হওয়া acting। সত্ত্বেও ওটা কিন্তু দেখতে মজা লেগেছিল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ দেখতে মজা একেবারে। লেগেছিল, ওটা বা তুই কমার্শিয়াল অ্যাপ্রোচটাও ভালো ছিল। বহুরূপ দেখ না, বহুরূপ কি সুন্দর একটা হাইপ ক্রিয়েট করেছিল, সোহমকে অমানুষের মতো লাগছে এতদিন পর। তো সেটাও কিন্তু মানুষ দেখতে গেল না। তো অডিয়েন্সকে একটু হ্যাঁ, সাপোর্ট দিতে হবে, এদেরকে সুযোগ দিতে হবে। এক সপ্তাহ তুমি টাইম পাচ্ছ, তার মধ্যে পরের সপ্তাহে বড় মুভি এসে যাচ্ছে। তো এই জায়গাগুলো প্রবলেমেটিক একটা জায়গা রয়েছে। হ্যাঁ। আর সুপ্রদা বলো, তুমি কি প্রশ্ন করবে? ক্রিসমাস আমার নিয়ে একটাই আলোচনা, প্রশ্ন আছে ক্রিসমাসের যে যে রিলিজ গুলো, মানে, হ্যাঁ, ক্রিসমাসের যে রিলিজ গুলো আছে সেগুলো নিয়ে যদি আচ্ছা, ক্রিসমাসের রিলিজ, হ্যাঁ, ল গৌরাঙ্গ নিয়ে আমি কিছু কথা বলতে চাই। মানে ল গৌরাঙ্গের ফিল্মটা কি মানে লিটারালি একটা ক্রিসমাস রিলিজ বলে মনে হয়? মানে ওটা যাই হোক না কেন, ওটা ক্রিসমাস রিলিজ মতো সিনেমা ছিল না। তো এই যে সৃজিত মুখার্জিকে এখনো ওই একটা ব্লু আইড বয় হিসাবে সামনে রাখা, ওর সিনেমা মানে সেটাকে একটা স্পেস করে দেওয়া, এই জিনিসগুলো আমার মনে হয় এখন একটু মানে চেক করা উচিত। শুধু তাই মানে সৃজিত মুখার্জি বলে না, এরকম অনেক ব্লু আইড ডিরেক্টরসরা আছে টলিউডে, যারা একটা স্লট নিয়ে রাখে, যেরকম প্রিন্স বলল। তো আমার মনে হয় এখন যা দিনকাল পড়েছে, আমাদের নতুন ডিরেক্টর বা নতুন যারা চিন্তাধারা আছে, তারা যখন কাজ করতে যায় তাদেরকে মানে আমাদের অ্যালাউ করা উচিত এবং তাদেরকে সাপোর্ট করা উচিত ফ্রম দ্য ইন্ডাস্ট্রি, যে
তারা কাজ নিয়ে আসুক। তো এইটা না নিয়ে দেখেও খারাপ লাগে, না দেখেও খারাপ লাগে এটা তোমার তুমি অভিরূপ ঘোষ, নির্ঝর মিত্র এরা কাজ পাচ্ছে না, এদেরকে ওয়েব সিরিজ করতে হচ্ছে, ওটিটিতে কাজ করতে হচ্ছে, এদেরকে ঠিকঠাক কাজে লাগালে এরা ব্লাস্ট করে দিতে পারে ইন্ডাস্ট্রিতে, সুযোগই পায় না। না, আমি সুপ্রদাকে একটা জিনিসের মাঝখানে একটু বলবো, যেটা হচ্ছে যে তুমি তো সুপ্রদা ধরো এইখানে দিব্যজ্যোতি লিড, তবে এইখানে আর একটা জিনিসও যেটা লহ গৌরঙ্গের নামে, এটা পুরো চৈতন্য দেবকে নিয়ে সিনেমাটা ছিল, মানে তোমরা সবাই বলবে যে যেটা হচ্ছে এটা চৈতন্য দেবকে নিয়েছিল, এখানে বিনোদিনীর অ্যাঙ্গেলটাই তো আমরা দেখতে পাচ্ছি লাস্টের দিকে গিয়ে কোথাও সেটা বেশি হয়ে যাচ্ছে। আর সুপ্রদা আরেকটা জিনিসও তুমি বলো, যেটার সাথে আমি তোমাকে দুটো প্রশ্ন একসাথে করে দিলাম, যে দিব্যজ্যোতির অ্যাক্টিং এর আগে তো আমরা দেখেছি, মানে তুমিও দেখেছো তার টেলিভিশন শো, সেটা 3.5-4 বছর ধরে চলছিল। তো অনুরাগের সময় দিব্যজ্যোতির যে অ্যাক্টিংটা ছিল, সেখান থেকে কি লহ গৌরঙ্গের নামটাতে কি সে বেটার অ্যাক্টিং করেছে? লহ গৌরঙ্গের নামরে আমি এখনো দেখিনি, হ্যাঁ, তো আমি ওটা নিয়ে কমেন্ট করব না। তবে হ্যাঁ, দিব্যজ্যোতিকে আমি যেইটুকুনি পোর্শন দেখেছি, ইন প্রমোশনস, ট্রেলার, টিজার, গান যাই হোক, ওকে কিন্তু মানিয়েছে চরিত্রটা, সেটা নিয়ে আমি অস্বীকার করব না। চরিত্রটাকে মানিয়েছে, এবং অ্যাজ অ্যান অ্যাক্টর ওকে টেলিভিশন থেকে আমি যেইটুকুনি চিনি, অ্যাক্টর হিসেবে সে কিন্তু খারাপ না। তো সে এখানে কিভাবে অ্যাক্টিং করেছে আমি সেটা নিয়ে এখন কমেন্ট করব না, যেহেতু আমি দেখিনি। আমি যদি দেখে নিতাম তাহলে হয়তো আমি ওটা নিয়ে কমেন্ট করতে পারতাম। বলো তথাদা, বলো। যদি লহ গৌরঙ্গের না হয়, তাহলে আমি বলবো দিব্যজ্যোতি ডেফিনেটলি ভালো কাস্টিং, ভালো মানিয়েছে। হ্যাঁ, একটা লোকে সবাই বলছিল চেহারাটা নিয়ে, মানে এত ফিজিক্স নিয়ে যেতে, সেটা বড় বিষয় না। ওকে মানিয়েছে কতটা, লোকে অ্যাপ্রিসিয়েট কতটা করছে। আমি যখন সিনেমা হলে দেখেছি, দিব্যজ্যোতি পোস্টার গুলো লোকে হাত তুলে রীতিমতো গৌরাঙ্গর নাম করলে যেরকম হয় সেরকম জিনিস করেছিল। আমি নবীনাথে দেখেছিলাম সিনেমাটা, রীতিমতো সেই জিনিসগুলো হচ্ছে। প্রবলেম হয়ে যাচ্ছে যখনই গৌরাঙ্গের, আমি চৈতন্য অন্তর্ধান সিনেমা দেখতে গেছি, চৈতন্য দেবের পোর্শন সেখানে কম। যেই পোর্শন গুলো তার গল্পগুলো রয়েছে, বাজেটের অভাবে সেইগুলোকে নটি বিনোদিনীর ক্যারেক্টার মাধ্যমে নাট্য রূপান্তর করে দেখা হচ্ছে, যেটা কয়েক মাস আগে অলরেডি নটি বিনোদিনী সিনেমাতে আমরা দেখে নিয়েছি। সেই জিনিসগুলি বারবার রিপিট হচ্ছে। প্লাস ঈশা সাহা, ইন্দ্রনীল, সুস্মিতা, এদের তিনজনে এই যে ট্রায়াঙ্গেলে যে কিছুটা ওখানে পাকিয়েছে, এবং ওদের মধ্যে যা কনভারসেশন হয়েছে, আমি মাঝখানে তোমার সাথে আলোচনা করেছিলাম, মানে আমার মনে হয় না ওই কথাগুলো ঈশা এবং ইন্দ্রনীলের মধ্যে সেটা এই সিনেমার জন্য একটা উপযুক্ত ডায়লগ। সৃজিত মুখার্জি এরকম অনেক ডায়লগ লেখে যেগুলো খুব ভালো হয়, আবার অনেকগুলো হয় যেগুলো একটু অপ্রয়োজনীয় হয়ে যায়। কোন সিনেমাতে কি ডায়লগ রাখার প্রয়োজন আছে সেটা আগে বোঝাবো। আমার পাশে যারা হরিনাম, যারা আমি দেখেছি অনেক, যারা নবদ্বীপ গান যারা কীর্তন করে, তারাও কিন্তু গেছিল সিনেমা দেখতে। ওরকম ধরনের ডায়লগও কিন্তু তারা কিন্তু খুব একটা বেশি পছন্দ করছিল না। ওই চোখের সামনে যেগুলো দেখছি, এই জিনিসগুলোকে বোঝার প্রয়োজন আছে। আমি যে জিনিসটা দেখাবো, লোককে নিয়ে আসবো একটা জিনিস ভেবে, তা আমি প্রেজেন্ট করছি আমি অন্য একটা ডিফারেন্ট টাইপের অ্যাঙ্গেল, এবং তার কোনো মীমাংসা নেই। আমি যে উত্তরটা, মানে আমি লোকে এটা দেখতে কেন যাবে, চৈতন্য অন্তর্ধান কি করে হলো, এতগুলো মাল্টিপল থিওরি, কারণ আলটিমেটলি রেজাল্ট কি আসলো, সেই তো কোশ্চেন মার্কই থেকে গেল। তার মাঝখানে এই ধরনের তিনটে অ্যাঙ্গেল নিয়ে এসে নতুন যেই সময়টা দেখে দেখানো হয়েছে, আমার মনে হয় সেটা অতটা এক্সট্রিম ভাবে না দেখিয়ে আর্টের রাখা যেতে পারতো। আমি যদি অটোগ্রাফ বলি, সিনেমা ওয়ান অফ দ্য বেস্ট আমার কাছে সিরিজ, খুব সুন্দর, কিন্তু ওখানে ডায়লগ রাইটিং দেখো আর এখানে ডায়লগ রাইটিং দেখো, কত আকাশ পাড়ার কথা। এইগুলো বুঝতে হবে। জাতিস্বর এত সুন্দর সিনেমা, কোথায় সেখানে তো এরকম ধরনের উল্টো পাল্টা কিছু ডায়লগ লেখা হয়েছে। কেন ভালো হয়েছিল ওটা, কারণ আছে। এই জিনিসগুলো আগে ভাবতে হবে। বাকি রিলিজ বলতে ছিল তো প্রজাপতি 2। ডেফিনেটলি প্রজাপতি আমার খুব একটা যে ভালো লেগেছে তা না, 2 ডেফিনেটলি তার থেকে অনেক ভালো সিনেমা। পারফরমেন্স নিয়ে নো ডাউট আগের বারও ভালো ছিল, এবারও ভালো হয়েছে। এবং মিতিন মাসির যদি কথা বলি, মিতিন মাসির যে মেইন টুইস্ট, সেটা ম্যাক্সিমাম লোকই চোখে ধরা পড়ে গেছিল, এমন ভাবে সেটাকে করা হয়েছিল। তা আমার মনে হয় সেই জিনিসগুলো একটু ভেবে চিন্তে করলে, ওই ওই সময় কি অ্যাক্ট করছে, এইগুলো যদি একটু লুকিয়ে রাখা যায় গল্পের বইতে, যেটা তুমি চোখের সামনে নিজে ইমাজিন করবে, চোখের সামনে পর্দায় যদি সেই জিনিসটা তোমার কাছে পুরোপুরি ফুটে চলে আসে, তাহলে তো থ্রিলার দেখার মজাটাই চলে যাবে। এইগুলোকে আগে বুঝতে হবে ডিরেক্টরকে। আর আরেকটা ছিল হলে হিন্দিতে, মানে কার্তিক আরিয়ানের সিনেমাটা, যেটা নিয়ে আমার মনে থেকে আলোচনা করছিল, বাট ওই সিনেমাটাকে, হিন্দি সিনেমার কত বড় দুর্ভাগ্য যে এরকম, আমি এটা বড় ওকেশন হলো ঈদ, দিওয়ালি এবং ক্রিসমাস। ঈদ, দিওয়ালি, ক্রিসমাসে কোনো বড় নায়কের সিনেমা নেই, কার্তিক আরিয়ানের সিনেমাকে আনতে হচ্ছে সেখানে।
হতে পারে সে আজকে দিনে সুপারস্টার, কিন্তু সে এত বড় সুপারস্টার হয়ে জানি যে এখানে বড় নায়কদের কোনো সিনেমা থাকবে না। সেখানে সোলো রিলিজ পেয়ে সিনেমাটা এখন বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এটা কিছু করার নেই, এই একই ধরনের গল্প বলার অ্যাপ্রোচ এবং ওই যে থিমটা তারা নিয়ে এসেছিল, সেটা একটা পয়েন্ট অফ দিক থেকে তার দিক থেকে অত ভালো হতে পারে। আমি আমার পার্সোনাল দিক থেকে সেই পয়েন্ট অফ ভিউটা আমার কাছে পছন্দ হয়। কারণ তুমি একটা দিককে ভালো দেখাতে গিয়ে আরেকটা দিককে সম্পূর্ণ খারাপ দেখাচ্ছ। এটা তুমি দুটোকে ব্যালেন্স করে দেখাও, ভালো মন্দ মিশিয়ে। একভাবে একদিকে আঙ্গুল তোলাটা আমার মনে হয় না ঠিক। বাকি প্রিন্স বলো, শুক্র বলো, তুমি বলো, প্রিন্স বলো। হ্যাঁ, আমি লৌহ গৌরাঙ্গের নাম নিয়ে যেটা নিয়ে বললো তথাগত বললো, আমিও তার সঙ্গে পুরোপুরি একমত। আমি আর বেশি কিছু এটা নিয়ে বলতে চাই না। আমি শুধু সৃজিত মুখার্জি যদি এই ভিডিওটা দেখে আমি বলবো আমার টাকাটা ফেরত দাও, এবং এই স্ক্যামটা কেন করলে এটার উত্তর তোমাকে মিডিয়ার মধ্যে এসে তোমার বলা উচিত, যে এত বড় স্ক্যাম তুমি কেন করলে মানুষের সাথে। কারণ সিনেমাটার ট্রেলার টিজার কিন্তু অনেস্টলি ভালো ছিল। ট্রেলার টিজার দেখে সিনেমাটা দেখতে সিরিয়াসলি ইচ্ছে হচ্ছে। আমি তো ওরকম ধরনের সিনেমার এটা অডিয়েন্স এটা নই। এটা আমিও এগ্রি ইভেন করবো সিনেমার না। গান অসাধারণ, এখনো বলবো গান দুর্দান্ত, অসাধারণ। ইন্দ্রজিৎ দাশগুপ্ত দারুণ গান করে দিয়েছে ওখানে। মারাত্মক প্রত্যেকটা গান। ছিল প্রতিটা। হ্যাঁ, বলো এবার please। প্রতিটা সাউন্ডের কাজ দারুণ ছিল, কিন্তু সিনেমাটা আমি যেটা দেখতে গেছি, যে এক্সপেকটেশন নিয়ে আমার যাওয়া, যেটা নিয়ে নানা রকম থিওরি ভেবে আমি গেছি, তার কোনোটা আমার জন্য ওয়ার্ক করছে না। শুধুমাত্র আমি পরকীয়া দেখে যাচ্ছি, বড় বউয়ের ঝামেলা দেখে যাচ্ছি, এগুলো তো সারা বছর ধরে আমি দেখেই যাই। তো সেটা দেখতে তো আমি যাইনি, আমার অনেক কিছু দেখার ছিল সিনেমাটাতে। অবশ্যই যার কথা হচ্ছে চৈতন্য হিসেবে দিব্যজ্যোতি, সে তার নিজের কাজ সত্যি খুব ভালো করেছিল। সে তার নিজের সবটুকুই দিয়েছিল, অস্বীকার করার কোনো জায়গা নেই। ইভেন আমি কেন মিথ্যে বলবো, আমার শুভশ্রীকেও খুব একটা কিন্তু খারাপ লাগেনি। ইভেন আমার রুক্মিণীর থেকে কিন্তু শুভশ্রীকে বেটার লেগেছিল। পারফরমেন্স ওয়াইজ বলি, সে যেভাবে ক্যারেক্টারটা ডেপথে ঢুকেছিল। প্রবলেম হয়ে গেছে কি, পুরো জগা খিচুড়ি বানিয়ে দিয়েছে। পুরোপুরি জগা খিচুড়ি বানিয়ে দিয়েছে। কি বানানো দিয়েছে কিছুই মাথা মুন্ডু নেই। তো সেই হিসেবে ওই সিনেমাটা একটা বিরাট বড় স্ক্যাম বলে আমার মনে হয়েছে, এবং সৃজিত মুখার্জি যেটা করছেও এখন, কিলবিল সোসাইটি বলি বা এটা বলি, এখন না অনেকটা বেশি বিজনেস করবো, ব্যবসার মধ্যে ঢুকে যাবো, এরকম একটা মেন্টালিটি এসে গেছে শরীরে। সিনেমা করার মন নেই। যেমন সলমান খানের অভিনয়ের কোনো মন নেই, এক্সপ্রেশন দিতে ভুলে গেছে, তেমন সৃজিত মুখার্জি হচ্ছে ডাইরেকশনটা দিতে ভুলে গেছে। দুজনের সেম প্রবলেম, দুটো আলাদা আলাদা দিকে। এবার বাদ বাকি সিনেমাগুলো যেগুলো ছিল প্রজাপতি 2 এবং নিতিন মাসি, প্রজাপতি 2 অনেক বড় স্কেলে বানানো হয়েছিল প্রজাপতির থেকে। দেব যে একটা মেগাস্টার, সেই মেগা স্টারডমটা সিনেমাটার মধ্যে রেখেছে, মিঠুন চক্রবর্তীকেও সেরকম স্পেস দিয়েছে। তো সেই হিসেবে অবশ্যই ভালো লেগেছে, যদি আমার মনে হয়েছে সিনেমাটার এন্ডিংটা আরেকটু বেটার হতে পারতো। আমার কোথাও গিয়ে মনে হয়েছে যেভাবে সিনেমাটা শেষ হয় সেটা একটু better হতে পারতো বলে আমার মনে হয়েছে। আর নিতিন মাসি আমার একটা এক্সপেকটেশন পূরণ করতে পারে, শুধুমাত্র কোয়েল মল্লিকের জন্য পুরো সিনেমাটা বসে দেখা যায়। তাকে নিতিন মাসি হিসেবে সত্যি ভালো লাগে। সে তার মধ্যে যে মাস অ্যাপিলটা রেখেছে, সে যা পারফরমেন্স করেছে, সেই জিনিসটা সত্যি ভালো লেগেছে। কিন্তু মানে কোনোটাই সেই এক্সপেকটেশন পূরণ করতে পারেনি, মানে সত্যি কথা বলতে গেলে। আর যেটা এও বললো কার্তিক আরিয়ানের সিনেমাটা, আমি দেখিনি সিনেমাটা আজ অব্দি। এমনকি আমি পাইরেটেড ভার্সনও দেখিনি, আমাকে একজন পাঠিয়েছে, আমি বলছি "ধ্যাৎ, দরকার নেই"। এরকম একটা আমার রিয়াকশন হয়েছিল। তো এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার। এবার প্রিন্স দা বলো বলো। তোমার কিছু প্রশ্ন। হ্যাঁ, এই ব্যাপারটা শুক্র বলিনি, ও তো বলছি। হ্যাঁ, কি বলবো? তুমিও বলো, তোমার বাকি থাকলো। আচ্ছা, আমার প্রজাপতি 2 আমার মনে হলো ক্রিসমাস 2 এর ক্রিসমাস 2 এ বলছি, ক্রিসমাস 2025 এর বেস্ট আমার মতে। দেব আছে বলেই তাই জন্য নয়, এখন অনেকেই বলে আমি দেব ফ্যান বলে দেবের জন্য বলছি। বাট যাই হোক, আমার প্রজাপতি 2 সব থেকে বেশি ভালো লেগেছে যে কটা আমি দেখেছি। এবার সেটার রিজন হচ্ছে প্রজাপতি 2 এর গল্পটা আমি জানি না, আমার কোনো লুপ হোলসই লাগেনি ফিল্মের মধ্যে। আমার ফিল্মটা মনে হলো যে প্রধান অভিজিৎ রয়ের বেস্ট, তারপরেই আমি এই ফিল্মটাকে ধরবো। কারণ এই অভিজিৎ সেন। অভিজিৎ রয় বলছি, অভিজিৎ সেনের। তবে এই ফিল্মটা সেকেন্ডে আসবে আমার কাছে। সিনেমাটার মধ্যে যেই ফ্যাক্টটা দেখানো হয়েছে এবং যেইভাবে একটা কি বলবো নতুনত্ব ঢুকানো হয়েছে, ওই পান্তা ভাতের কনসেপ্ট বা কি বলবো একটা যে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার বাবা ছেলের মধ্যে যে কনফ্রন্টেশনটা, যেটা এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, মানে আমি আমার নিজের দিক দিয়ে বলছি, হারিয়ে যাচ্ছে জিনিসটা, সেটা আমি খুব ফিরে পেয়েছি। ঠিক আছে, তো আমার কাছে ফিল্মটা মানে আমাকে খুব ইমোশনাল করেছে এবং আমি হলে কেঁদেছি। এবং আমার পাশে একজন মহিলা বসেছিল, সে সেটা দেখে হেসেছিল। আমার খুব মনে হচ্ছিল তাকে উঠে গিয়ে কিছু বলি, বাট আমার পার্সোনালিটিটা সেরকম নয়, তো তা আমি কিছু বলতেও পারি না। মানে আমি কাঁদছিলাম, তার হাসি পাচ্ছিল। কেন হাসি পাচ্ছিল আমি আজ অব্দি আনসারটা খুঁজে পেলাম না সিনেমাটায়। তো যাই হোক, তো আমার কাছে ওটা বেস্ট। তু তু মেরি मैं तेरा मैं तेरी तू मेरा, আমি বোধহয় ঠিকঠাক বললাম। তো যাই হোক, তো এই সিনেমাটা নিয়ে আমি একমাত্র হলে গেছিলাম বিকজ অফ দি ডিরেক্টর। সমীর বিদ্বান যে ডিরেক্টর, সে এর আগে যে কাজটা করেছিল সত্যপ্রেম কি কথা,
সেটা একটা সারপ্রাইজ ছিল যখন আমি হলে দেখতে গেছিলাম। আমি এক্সপেক্ট করিনি আমিও গেছিলাম সিনেমাটা সেরকম সিনেমাটা। দাঁড়াবে। মানে আমি কল্পনাই করতে পারিনি সিনেমাটার কনসেপ্ট ওরকম হবে। তো আমি সেই জন্যই এই সিনেমাটা দেখার জন্য আগ্রহী ছিলাম, কারণ ট্রেলারে কিছুই বোঝা যাচ্ছিল না যে কি হলো, কেন হলো, ঘুরতে গিয়ে কি ব্যাপার। বাট পরে ফিল্মটা দেখার পর আমার মনে হলো যে একটা খুব আহ, এখনকার দিনে প্রাসঙ্গিক একটা কনসেপ্ট চুজ করেছে, যে সবসময় মেয়েরাই কেন ছেলের বাড়িতে আসবে বিয়ে করার পরে, ছেলেরা তো মেয়ের বাড়িতে যেতে পারে বা রেসপন্সিবিলিটি ইকুয়ালি হ্যান্ডেল করতে পারে। তো সেই জিনিসটাকে একটু জেনজি আর কন্টেম্পোরারি করতে গিয়ে ফিল্মটা পুরো ঘেটে গেছে। ফিল্মটার মধ্যে পোটেনশিয়াল ছিল সত্যজিৎ কথার মতোই একটা ইম্প্যাক্ট ফেলা এখনকার জেনারেশনের মধ্যে। বাট ওরা ওই এখনকার জেনারেশনের মডেলে ঢুকতে গিয়ে ওই নানা রকম কৃত্রিম জিনিসপত্র করতে গিয়ে ফিল্মের মধ্যে ওই কনসেপ্টটা ওভারশ্যাডো হয়ে গেছে। না হলে ফিল্মের কনসেপ্ট ওয়াইজ কিন্তু ফিল্মটা একটা ভালো কিছু হতে পারতো। আর মিতিন মাসি আমার মনে হলো যে কটা পার্ট বেরিয়েছে, এটা থার্ড পার্ট ছিল, এটা আমার উইকেস্ট মনে হলো। আমি জানি না কেন। আর এটা আমার ট্রেলার থেকেই আমার মনে হচ্ছিল সিনেমা বোধহয় গল্পটা খুব আহামরি হবে না। গানগুলো জিৎ গাঙ্গুলি দিয়েছিল, বেশ শুনতে ভালো লাগছিল। এবং মিতিন মাসির চরিত্রে যেরকম প্রিন্স বললো যে কোয়েল মল্লিককে খুব ভালো শুট করে, সেই একটা রিজনের জন্য সিনেমাটা আমি দেখতে গেছিলাম। কিন্তু আমার কেন জানি মনে হলো ফিল্মটা খুব ফ্ল্যাট লাগলো আমার। ফিল্মটা এবার ওই যে অ্যাকচুয়াল ভিলেন তাকে শুরুতে দেখিয়ে দিয়েছে বা তাকে মানুষ বুঝে গেছে, সেটার জন্য তো একটা এক্সপেক্ট ওটা। যেহেতু আমি গল্পের বই পড়িনি তো আমি জানি না, তো আমার ওটা সন্দেহ হচ্ছিল ওটা ম্যাচ করে গেছে, ওটা আলাদা ব্যাপার। কিন্তু যে একটা থ্রিলারকে যে আস্তে আস্তে রিভিল আউট করা, সেটাই খুব লেম মনে হলো। মানে গল্পটার কোনো খোলাসার ব্যাপারই নেই। মানে একটা কেমন একটা যেন ভাবে মনে হলো যেন মেকিংটাই ল্যাথার্জিক ফিল্মটা। তো আমার এই ফিল্মটাও খুব একটা ভালো লাগেনি। তো ল গৌরাঙ্গ তো দেখিনি, প্রজাপতি টু আমি বললাম ভালো লেগেছে। তো এটা ছিল আমার ক্রিসমাস রিলিজের বক্তব্য। আমার তো প্রজাপতি টু আমার ভালোই লেগেছে, কারণ দেবের সিনেমা বলে সেটা নয়, কারণ এবার যেরকম প্রিন্সদা যেটা বললো অনেকটা বড় স্কেলে বানানো হয়েছে ছবিটা লন্ডনের মতো জায়গায়, এবং পার্টিকুলারলি এখানে আমার দেবের যে মেয়ের চরিত্র অভিনয় করেছে অনুমেঘা, তার অ্যাক্টিংও কিন্তু বেশ ভালো লেগেছে। মানে ওভারঅল পুরো ছবিটা খুব এন্টারটেনিংও, কিছু কিছু জায়গায় ইমোশনাল, মানে সমস্ত দিক থেকে ছবিটা মানে খাপে খাপ হয়ে যায়, মানে একদম মানে যাকে বলে 10-এ 10 হয়ে যায়। তো আমার ছবিটা ভালোই লেগেছে। এবং আমি যদি তোমাকে মিতিনের কথা যদি বলি তোমাদের, তো মিতিন আমার খুব একটা ভালো লাগেনি, যেটা আমি রিভিউতেও বলেছিলাম যে মিতিনটা আমি প্রথমেই বুঝে গেছি, যখন প্রথম সিন দেখাচ্ছে তখনই বুঝে গেছি মানে ভিলেন কে। কারণ আমার পাশে ফ্যামিলি অডিয়েন্স কিছু বসেছিল, কিছু বয়স্ক মহিলা, তো তারাও প্রথম সিনে বলে দিয়েছে এই ভিলেন। তো তারপর ওই তো লাস্টে গিয়ে দেখা গেল ল্যাথার্জিক হ্যাঁ সেই ট্রিটমেন্ট হয়েছে, ফিল্মটার বানানোটার মধ্যেই প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এবার প্রথমে যে মাস ভাবে এন্ট্রিটা দেখিয়েছিল সেটা আমার বেশ মজা দিয়েছিল, কোয়েল মল্লিকের যে মাসি এন্ট্রিটা যেটা ছিল। তো আমার ছবিটা একদম ভালো লাগেনি। আমি যেটুকু ভালো লেগেছে, আমার সাহেব চ্যাটার্জির অভিনয়টা বেশ ভালো লেগেছে, কারণ সাহেব চ্যাটার্জি সত্যিই ভালো অভিনয় করেন। তো সাহেব চ্যাটার্জি, কোয়েল মল্লিক, এদের জন্যই মেনলি দেখেছিলাম পুরোটা। আর একটা হচ্ছে লহ গৌরাঙ্গ, ওটা একদমই ভালো লাগেনি। মানে ওটা একদম মানে মানে মাথা যন্ত্রণা করে দেওয়ার মতো সিনেমা, ওটা একদমই ভালো লাগেনি। ছবিটা আমি দেখেছিলাম হচ্ছে, ছবিটার ট্রেলার আমার যেহেতু খুব ভালো লেগেছিল, এবং ছবিটা যেহেতু দিব্যজ্যোতি যেহেতু ছিল, ওই দিব্যজ্যোতির কাজ যেহেতু দেখেছি ওই জন্য আমি দেখেছিলাম। ছবিটার একটা এক্সাইটমেন্ট ছিল, তারপর দেখি যে ফুলফিল করতে পারে না। আর তু মেরি ম্যাতেরা ভালো লেগেছে আমার। মানে তু মেরি ম্যাতেরা ভালো লেগেছে বলতে ওই সুব্রতা যেটা বললো যে কনসেপ্টের উপর বানানো হয়েছে, কনসেপ্টটা আমার বেশ ভালো লেগেছে। তু মেরি ম্যাতেরার গানগুলো বেশ ভালো ছিল। ওই একটা রিমেক গানও ছিল, সেই গানটা কিন্তু আমার খুব একটা খারাপ লাগেনি। মানে আমার বেশ ভালোই লেগেছে ওটা। আচ্ছা, এরপরে যদি আমি বলি দিওয়ালি রিলিজ, হিন্দি রিলিজ, দিওয়ালিতে আমার মনে হয় বাংলা সিনেমা সেরকম কিছু বোধহয় আসেনি। Release ছিল কি কোনো? ছিল না। না, হিন্দি রিলিজ বলতে থামা এবং এক দিওয়ানে কে দিওয়ানি। তোমার নিজের মতামত বলো দেখি। না, বাংলা রিলিজ ছিল একটা, স্বার্থপর। হ্যাঁ হ্যাঁ, স্বার্থপর দিওয়ালি ছিল রিলিজ দিল ছিল। মল্লিক। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ বাংলা হ্যাঁ, সিনেমা দিওয়ালি। নিয়ে শুরু হোক। হ্যাঁ হ্যাঁ, দিওয়ালি রিলিজই ছিল ওটা। বলো কদিন বাদে বেরিয়েছিল কিন্তু দিওয়ালি রিলিজের মধ্যেই ছিল। প্লিজ বলো দেখি। না, আমার এই মোটামুটি থামা আমার ব্যক্তিগতভাবে ভালোই লেগেছিল, সিনেমা লেগে এন্টারটেইন হয়েছিল। হ্যাঁ, যেটা এক্সপেক্ট করে স্বার্থপর গেছিলাম নিয়ে সেটা। তোমার কমেন্টস আছে আমি জানি, হ্যাঁ, বলো। বলো, স্বার্থপর কি নিয়ে বলে তোমার মতামত আছে, তোমার তুমি বলো।
আমি বলছি, থামা ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছিল। মানে যেটা আমি দেখতে সিনেমাটা গেছিলাম, যেটা এক্সপেক্ট করে গেছিলাম, সেই হিসেবে সিনেমাটা থেকে এন্টারটেইন হয়েছি। মানে একটা কি মনে হয়েছিল আমার সিনেমাটা দেখে, যে পরবর্তী গল্পের জন্য সিনেমাটা একটা কিন্তু ভালো একটা প্লট রেখে যাচ্ছে। মানে ইন ফিউচার একটা ইউনিভার্স গড়ে তোলার ক্ষেত্রে বা সিনেমাটাকে ইউনিভার্সটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার মনে হয়েছিল কনসেপ্টটা ভালো ছিল, স্টোরি ওয়াইজ জিনিসটাকে রেখেছিল ভালো। তবে হ্যাঁ, সিনেমাটা যেটা মেন আর কি নেটওয়ার্কে থাকছে কমেডি, যেটা আর কি আমরা হাসতে হাসতে এনজয় করবো, সেই কমেডিটা আমার তুলনামূলক মিসিং লেগেছিল। তুলনামূলক সিরিয়াস যে জায়গাগুলো বা ভেরিয়ার যে ক্যামিওটা ছিল আর কি সিনেমার মধ্যে, ক্রস ওভারটা, ওটা আমার জন্য অনেক ওটা সব থেকে হাইলাইট হয়েছে। ওটাই মেন, ওটার জন্যই আরো অডিয়েন্স মানে। কিন্তু দুঃখের ব্যাপার, কিন্তু আয়ুষ্মান খুরানা কাম কিন্তু মানে প্রপারলি হলো না, যেটা আমরা আশা করেছিলাম যে সবার জন্য একটা বড় অনেক। কম্পিটিশন হয়ে গেছে কি, স্ট্রিট ওয়ের এত বড় সাকসেসের পরে এই সিনেমাটা আসছে, তো তার জন্য লোকের হুম, এক্সপেকটেশন হাই, স্কাই হাই হয়ে গেছে। সেখান থেকে বুঝতে বাজেট হবে সব সিনেমা তো স্ট্রিট হবে না। সেই বাজেটটা বেশি ছিল, যে পরিমাণ বাজেট সেই পরিমাণে কিন্তু কোয়ালিটি আমার সিনেমাটা থেকে মনে হয়, মানে ভিএফএক্স ওয়াইজ যেরকম কিন্তু বাজেট ছিল, এটা আমার কিন্তু মনে হয়। আর দিওয়ানিকে দিওয়ানি কি করে ৮০-৮৫ মানুষের কোথায় নেবে, এটা অতীব বাজে তত্ত্ব জ্বালিয়ে সিনেমা। মানে ওটার পাশে এই আমি করে রাখবো ওটা দেখার পরে। সেই সিনেমা ৮০-৮৫ কোটি বিজনেস করে, আমি তো অবাক হয়ে যাই। প্রত্যেকদিন বক্স অফিস খুলছি, দেখছি কদিন পর থামা নেই বলে ৩ থেকে ৪ কোটিতে, আর ওটা ৭ থেকে ৮ কোটি করে পার ডে বিজনেস করছে। আমার তো মানে অডিয়েন্সের উপর রাগ হচ্ছিল, সিরিয়াসলি বলতে গেলে। আর স্বার্থপর, আমি ব্যক্তিগতভাবে দেখো, আমি ওই সিনেমাটার অডিয়েন্স খুব একটা নই। আর আমি খুব একটা যে সিনেমাটা ভালো সেটা আমি বলবো না। সিনেমাটার মাত্রের কিছু কিছু অবশ্যই ভালো লেগেছে, শেষের যে ২০-২৫ মিনিট অবশ্যই সেটার মধ্যে। তার আগে আমার সিনেমাটা খুবই বোরিং লাগে। কারণ আজ পর্যন্ত কৌশিক সেনের অভিনয় আমার সিনেমাটা খুব একটা ভালো লাগে। আমি জানি না অনেকে একমত হবে কি হবে না। মানে একদিকে কোয়েলের মধ্যে একটা পারফরমেন্স, সঙ্গে যে দাদা বোনের যে একটা দ্বন্দ্ব হচ্ছে, সেই জায়গাটা কৌশিক সেনের অভিনয় আমার একটু ফ্ল্যাট লাগছিল। যে সাইড থেকে রঞ্জিত মল্লিক সিনেমাটার মজাটা আসতে শুরু করে। আর রঞ্জিত মল্লিক আমার মনে হয় পায়নি যতটা রঞ্জিত মল্লিক ডিজার্ভ করে। সিনেমাটা উনি আসেন অনেক পরে, যেখানে আসল গল্পটা একটা দাদা বোনের ফ্যামিলির উপর ভিত্তি করে এবং রঞ্জিত মল্লিক আমার মনে হয় সিনেমা যেতে পারে সেই জায়গা থেকে। আর ওভারঅল তিনটে সিনেমার মধ্যে কাউকে কিছু বলা মুশকিল। দিওয়ালি তো অনেকদিনই হলে চলে গেছে, ওয়ার্ক করেনি, কিংবা মনে করেন স্বার্থপর আই থিঙ্ক একটু বেটার বিজনেস হয়তো করতে পেরেছিল বাংলা ইন্ডাস্ট্রির জন্য। কোথাও এটাই। প্লিজ, তোমার তো তোমার ভালো, অডিও কিন্তু মাঝে মাঝে কেটে কেটে আসছে, হ্যাঁ। হ্যাঁ এবার হ্যাঁ ঠিক আছে, এখন হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে? এবার ঠিক আছে। আসছে, এখন আসছে। আচ্ছা, ঠিক আছে, দেখছি। এবার আমি ক্লিয়ার আছে। বলবো যে আমার তো এই ৩টে ছবি যেটা রিলিজ হয়েছিল, যদি প্রথমে স্বার্থপরের কথা যদি বলি, আমার কাছে দারুণ একটা সিনেমা লেগেছে। কারণ এখানে যেরকম ভাবে ইমোশন যে দিকটা দেখানো হয়েছে, মানে আমি দেখেছিলাম হচ্ছে মায়ের সাথে, আর মানে সেকেন্ড টাইম দেখেছিলাম, আমি ছবিটা দুবার দেখেছি। তো আমার কাছে স্বার্থপর দারুণ লেগেছে। মানে স্বার্থপরের মতো ছবি হয়তো আমাদের বাংলায় অনেক অনেক বছর পর হলো, মানে এরকম একটা ইমোশনাল সিনেমা, যেখানে এরকম ভাবে লাস্টের সিনটা দেখে চোখে জলই বেরিয়ে গেছিল, কারণ এতটাই ইমোশনাল করে দিয়েছিল ছবিটা। আর আমি যদি আরেকটা কথা বলি যে আহ, থামার কথা যদি বলি, থামাও আমার এন্টারটেনিং লেগেছে। যেটা প্রিন্সদা যেটা বললো যে থামার গান বা থামার যে ক্যামিও ছিল, সেগুলো সবই খুব ভালো লেগেছিল। এবং আমি ওটা পুরো প্যাকড হলে দেখেছিলাম, আর লোকে কিন্তু খুব হাসছিল। আর থামা আমার বেশ ভালোই লেগেছে, মানে থামাকে যেভাবে দেখানো হয়েছে, থামার এবং লাস্টে নওয়াজুদ্দিন সিদ্দিকীর যেরকম একটা লাস্টে যেরকম ভাবে শেষ হলো, সেটা বেশ ভালো লেগেছে। আর দিবানি কি দিবানিয়াতের কথা যদি বলি, সেই ছবিটা আমার ভালো লেগেছে। কারণ সেই ছবিটা মানে আমি আসলে হর্ষবর্ধনের ফ্যান। তো এবার হর্ষবর্ধনের ফ্যান হিসেবে এই ছবিটা দেখার জন্য আমি এক্সাইটেড ছিলাম। এই ছবিটার ট্রেলার বা গান আমাকে মানে খুব ভালো লাগিয়েছিল। তো এবার সেই ছবিটা দেখার পর আমার কিন্তু ভালোই লেগেছে, আমার খুব একটা খারাপ লাগেনি। এবং আমি ইনফ্যাক্ট থামা এবং এক দিবানি কি দিবানিয়াদের মধ্যে আমি এক দিবানি কি দিবানিয়াতি প্রথম দেখেছিলাম, মানে থামার আগে আমি ওটাই দেখেছিলাম। তো দিবানি কি দিবানিয়াতে আমার ভালোই লেগেছিল, মানে খুব একটা খারাপ লাগেনি। মানে সেরকম ভাবে গল্পটা যেরকম ভাবে যাচ্ছিল, মানে বেশ ভালো লাগছিল। মানে সুপ্রদা এবার বলুক, সুপ্রদার তো এই ছবিটা নিয়ে এক্সাইটমেন্ট রয়েছে। কোনটা নিয়ে? এক দিবানি এই কি দিওয়ালি, দিবানিয়াত। আমার গানগুলো ভালো লেগেছিল তার জন্য এক্সাইটমেন্ট ছিল। তবে ফিল্মটা দেখার পর আমার মনে হলো যে ফিল্মটা ট্র্যাশ নয়, যেরকম সবাই বলছে ইটস আ ট্র্যাশ, ওয়ে ব্যাক, এই সব নানা রকম কথা বলছে। প্রবলেম দাঁড়াচ্ছে সিনেমাটার গল্পটা ভীষণ লাউড, ওইটা আমার প্রবলেম। এত লাউড ফিল্ম এখনকার দিনে কেউ দেখে না। এটা একটা অবশ্যই এজ হয়ে গেছে এই টাইপের অ্যাংরি ইয়াং কিন্তু লুক, হিট হয়ে অ্যাংরি গেছে, ইয়াং হিট ব্যাপার, হয়ে গেছে। এই এই জনারটাই এখন নেই। এই জনারটা এখন মানে এটা কেউ দেখে না এইভাবে। ওই লাউডনেসটাকে যদি একটু কমিয়ে দিত এবং যদি
ওই অ্যাসপেক্টটা যে একটা মেয়েরও জেদ থাকতে পারে এবং একটা মেয়েও মানে কি বলবো যেটাকে বলে চ্যালেঞ্জ নিতে পারে, সেই জিনিসটাকে যদি একটু মডার্নাইজ ওয়েতে দেখাতো তাহলে কিন্তু সিনেমাটা খারাপ ছিল না। তো আমার মনে হয় ওই প্রেজেন্টেশনটাই সিনেমাটা এমন যে সবাই ওটাকে ওইভাবে বলছে। এবার এটা কিন্তু একটা সুব্রত ছবিটা কিন্তু হিট হয়েছে। আরে সেটা বড় তো হিট হবেই, হয়েছে, বড় সেটা জানি হ্যাঁ। বড় হিট, মানে সব থেকে ওয়ান অফ দ্য গ্রসিং ফিল্ম 2026-এর, ওয়ান অফ দ্য গ্রসিং ফিল্ম। তো এই জিনিসটাই প্রবলেম ছিল সিনেমাটার। এছাড়া অভিনয় দিক দিয়ে যে যার জায়গায় ঠিকঠাকই অভিনয় করেছে, আমার অভিনয় খারাপ কোনোটাই লাগেনি। হ্যাঁ, সোনাম বাজপা মাঝে মাঝে একটু ম্যানিকুইন মনে হচ্ছিল, যেতে ধবধবে ফর্সা একটা মেয়ে, মানে ম্যাক্সিমাম টাইমই মনে হচ্ছিল যেন র্যাম্পে হাঁটছে হঠাৎ করে, এমন একটা ব্যাপার। বাট স্টিল মানে ঠিক আছে, ওই হলে যখন সবার সাথে দেখছিল সবাই ওই ও হো এরকম করছে, ওটা মানে ওই চলে গেছে, ফ্লোতে চলে গেছি। তবে হ্যাঁ, ভীষণ লাউড সিনেমাটা, এটা এটা নিঃসন্দেহে এই সিনেমাটা সেকেন্ড টাইম দেখতে গেলে আমার প্রবলেম হবে। আচ্ছা, থামা নিয়ে অনেকে বলছিল এটা উইকেস্ট, এটা ইউনিভার্সের ঠিক মর্যাদা দেয়নি। আমার কিন্তু থামা ভালো লেগেছে, এবং থামা আমার মনে হলো যে লোককথাকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করেছে। এই যে আমরা রক্তবীজ যে কনসেপ্টটা বলি, সেই রক্তবীজ কনসেপ্টটাকে এখানে একটা ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করেছে, ওই ভ্যাম্পায়ার অ্যাসপেক্টটাকে ঢুকিয়ে, বেতাল অ্যাসপেক্টটাকে ঢুকিয়ে, যে ওই যখন রক্ত পড়েছে সেই রক্তগুলোকে যাতে ধারণ করতে পারে, যেটা যেন আরো রাক্ষস না তৈরি করতে পারে, তার জন্য বেতালকে আনা হয়েছিল সৃষ্টিতে, যাতে তারা ওটাকে নিতে পারে। এই যে ব্যাপারটা, সেটা আমার ভীষণ ইন্টারেস্টিং মনে হয়েছিল থামাতে। এবং তারপর থামাতে যে ভিএফএক্স গুলো দেখিয়েছে, স্পেশালি ওই ভেড়িয়ার সাথে কনফ্রন্টেশনটা, বা জঙ্গলে, ইনিশিয়ালি ফিল্মটা জঙ্গলে যে ব্যাপারগুলো ছিল, সেগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে ও গ্র্যান্ড স্কেলে দেখতে। শুধু আমার মনে হলো থামাতে প্রপোর্শনটা মেনটেন করেনি, মানে ফোরটেলটা ক্যারেক্টারসদের মধ্যে সেটা অনেকটা টাইম চলে গেছে, মানে ওটা ফার্স্ট হাফ থেকে সেকেন্ড হাফে চলে গিয়ে তারপর গিয়ে অ্যাকচুয়াল টাসেলের জায়গাটা আসে, যেটা খুবই ছোট অল্পের মধ্যে দিয়ে ওটাকে মিটে দেয়। সেটা সেটা যদি একটু ফোকাস করতো, নওয়াজুদ্দিন সিদ্দিকীর ক্যারেক্টারটাকে যদি আরেকটু স্পেস আউট করতো, মানে ও একটা ক্যামিও রয়ে গেল ফিল্মের মধ্যে। এছাড়া কমেডি পোর্শন ভালো ছিল, আমার এন্টারটেইনিং লেগেছে, মানে আমি এনজয় করছি ফিল্মটা দেখতে হলে। স্বার্থপর আমার জন্য একটা সারপ্রাইজ ছিল, কারণ স্বার্থপর অডিয়েন্স আমি নই সেটা আমি বলবো না, আমি এরকম টাইপের সিনেমা দেখি। কিন্তু স্বার্থপরে যে জিনিসটা আমাকে সারপ্রাইজ করেছে, যে স্বার্থপরের কনসেপ্টটাকে যে ম্যাচুরিটিতে হ্যান্ডেল করেছে, সেই ম্যাচুরিটিটা কিন্তু এখনকার অনেক বড় বড় ডিরেক্টররা পারে না হ্যান্ডেল করতে, কৌশিক গাঙ্গুলিকে বাদ দিলে। কৌশিক গাঙ্গুলির কাছে এই ব্যাপারটা আছে, ও এই জিনিসটা খুব ভালোভাবে করতে পারে। তো এই যে ঘরানাটা যেটা স্বার্থপর এনেছে, সেটা কিন্তু একটা বলা যেতে পারে একটা নতুন ডেবিউ ডিরেক্টরের জন্য অন্নপূর্ণা বাসু বানিয়েছে। সে কিন্তু ফেমিনিজমকেই সামনে রেখেছে, কিন্তু ওই ফেমিনিজমটাকে বোস্ট করেনি ফিল্মের মধ্যে, যেটা ইউজুয়ালি এখনকার দিনে আমি মহিলা, আমি সব পারি, আমার এই কোয়ালিটি অ্যান্ড ত্যান এটা বলে থাকে। সেই জিনিসটাই কিন্তু খুব সাটল ভাবে দেখিয়েছে। এবং ছেলেরও যে একটা বক্তব্য থাকে সব সময়, যে পিওভিতে ছেলেরাই ভুল, সেই জিনিসটাকে এখানে হাইলাইট করেনি, যেটা আমার এই ফিল্মের সব থেকে বড় প্লাস পয়েন্ট মনে হয়েছে। যে ছেলেটার যে মানে দাদা, তারও যে একটা মত আছে, সেও যে পুরোপুরি মতে ভুল, সে যে পুরো অ্যান্টাগনিস্ট, সেটা এখানে করেনি, যেটা খুব সুন্দরভাবে ফিল্মের মধ্যে মানে ব্যালেন্স করেছে। আর অবশ্যই যেরকম বললাম, ম্যাচিওর হ্যান্ডেল, মানে পারফরমেন্স ওয়াইজ প্রত্যেকে খুব আলতো পারফরমেন্স দিয়েছে, চোখে চোখে কথা বলেছে, এবং সেই জিনিসটা খুব সুন্দরভাবে গেছে। রঞ্জিত মল্লিককে আমি পার্সোনালি বলবো, ঠিক আছে, রঞ্জিত মল্লিককে হয়তো কোয়েল মল্লিকের বাবা হিসাবে পেয়ার করার জন্যই এখানে রাখা হয়েছে। তবে এই রোলটা রঞ্জিত মল্লিক ছাড়াও যদি অন্য কেউ করতো তাহলেও হয়তো দেখতে ভালো লাগতো, এটা আমার আমারও তাই personal মনে হয়, মনে আমার হয়। তাই মনে হয়। কারণ এখানে রঞ্জিত মল্লিকের যে বয়স হয়ে গেছে, এবং তার যে এখনো ওই ব্যাপারটা নেই, যে ওই যে একটা যেটা যেটা প্রিন্স খুব ভালো করতে পারে মিমিক্রিটা, যে বেল্ট মারবো, ওই বেল্ট ম্যানের যে ব্যাপারটা, সেটা এখানে ওকে দেখানো হয়েছে, যে একটা উকিল যার মধ্যে ওরম একটা আছে, সেটা ঠিক ফুটে আসেনি। লাস্টে মনোলগটা যে দিয়েছে, মনোলগটা ভালো ছিল, যেটা পুরো ওপেন কোর্টে দেয়, যে সেটা ভালো ছিল। আদারওয়াইজ হি ওয়াজ ওকে, মানে আমি তাকে নিয়ে খুব একটা বেশি শাউট করব না। তবে হ্যাঁ, এখানে কৌশিক সেন আর কোয়েল মল্লিক দুজনেই একে অপরকে দেখিয়েছে, যে দারুণ, ও বলছে আমায় দেখ, ও বলছে আমায় দেখ। এবং দারুণ, লাস্টের দিকটা দারুণ, যেটা দারুণ। শুনবো বললো, লাস্টের ওই জায়গাটা, যে ওটাকে একটা এয়ারবিএনবি করে নেওয়া, এবং আমরা ভাইফোঁটাতে
ছুটি থাকি, কারণ ওটা আমাদের উৎসব। ওটাকে যেইভাবে সামেশন করে ওটা দুর্দান্ত, মানে ওটা নিয়ে কোনো কথা হবে না। ওই জায়গাটা আমারও চোখে জল এসেছিল, মানে ওটা ভুলতে পারবো না। ওটা আমার মানে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাসপেক্ট মনে হলো ফিল্মের মধ্যে যেটা দেখানো হয়েছে। তো এটা ছিল আমার দিওয়ালি রিলিজের কথাবার্তা। কথাটা বলো। আরেকটা জিনিস আমি বলবো এখানে, তোমার বিশেষ করে এই স্বার্থপরের জন্য টাইমিংটা অনেক ভালো ইম্পর্টেন্ট হয়ে গেছে। ভাইফোঁটার হ্যাঁ, সময় এই ধরনের একটা সিনেমা নিয়ে আসা, এটা কিন্তু অনেক বেশি ভাই বোনের একসাথে সিনেমা হলে যাওয়া, যেটা আমি চোখের সামনে দেখেছি, সেটা কিন্তু লোকের মধ্যে প্রচুর মানে নিয়ে এসছে। অ্যাটলিস্ট এই এই মানে ফুটফলসটা কিন্তু সেখানে অনেকটা বাড়ি দিয়েছে। থামা আমি বলবো, থামা আমার নো ডাউট ভালো লেগেছে। কিছু কিছু প্রবলেম ছিল সেগুলো বাদ দিয়ে, তবে আমার কাছে এটা উইকেস্ট মনে হয়। আর এই দিওয়ানিতে আমি জানি না কেন বারবার শায়েরি করছিল। একটা নর্মাল কনভারসেশন রাখা যায়, বারবার সব কথার মধ্যে শায়েরি করে ওই যে মানে বললাম না, সাধারণ ওই তুমি ওর কেমন আছো কনসেপ্টটাকে ওরা ধরার এটা চেষ্টা বলার করেছে। যদি এমন কিছু, এই ধরনের ডায়লগ আমি শায়েরি কোথাও শুনতে চাইবো আবার আপনার মতো সিরিয়াস সিনেমার মধ্যে। এটাকে সিরিয়াস সিনেমা বলা যাবে না, এটাকে ফিল্মি সিনেমা বলে। এটা কি করে তারা ওরাই একমাত্র জানে। মিলাদ এটা হচ্ছে মিলাদ মানে মিলাদ জাভেরি ভালো লেগেছে, একটা কিন্তু আমি নীল নীতির মুখে সম্ভবত বলতে হয় মিলাদ জাভি না মিলাদ মিলাদ জাভেরি, বারবার এটা ভুলিয়ে যায়। বাট ওই কি না, করেছে ওই কথাটার জানে। মধ্যিখানে আমি একটা কথা এখানে বলবো হর্ষা যে আমি বর্ধন জানে ওই ফ্যান ফলোয়িং। জাস্ট লাস্টটা সিনেমাটা রিলিজ হওয়ার পর একটা ভালো রকম বক্স অফিস গেইন করেছে, তার মাঝখানে ওয়ার্ড অফ মাউথ পর্যন্ত না, স্ট্রং ছিল, গানও আছে, এই গানও জন্য একটা এই সিনেমাটা চলে গেছে। ডেফিনেটলি ওই গানগুলো গানটা বিশেষ করে হিট হয়ে গেছিল এবং ওর একটা ফ্যান ফলোয়িং আছে। এর পরের সিনেমাতে ও কিরকম বক্স অফিস দেয় এটা এবার দেখার মতো, তাহলে বোঝা যাবে না সত্যি ফ্যান ফলোয়িংটা বজায় থাকে। ঠিক। এই ছিল দিওয়ালি রিলিজ। আচ্ছা, না, ভিডিওটা আমি অনেকটা বড় বলবো হয়ে গেছে। লাস্ট আমি বলবো যে তোমরা এই যে 30 তারিখে যে ছবিগুলো আসছে, মানে 30 তারিখ এবং ফেব্রুয়ারিতে অনেকগুলো এক্সক্লুসিভ রিলিজ আসছে, যেটা তোমার 30 তারিখে আসছে মার্দানি এবং তার সঙ্গে রিলিজ করছে মায়াসাবা, এবং তারপর তোমার 6 তারিখে, মানে আমি একদম বলে যাচ্ছি তোমরা বলে যাও, যে 6 তারিখে আসছে হচ্ছে ওসিডি বলে একটা সিনেমা, বাংলা সিনেমা, সৌকর্য ঘোষালের পরিচালনায় জয়া আহসান রয়েছে, যেটা ট্রেলার চলে এসেছে আজকে সন্ধ্যেবেলা। এটা সাইকোলজিক্যাল থ্রিলারের উপর বানাচ্ছে ছবিটা। আর ওদিকে ও রোমিও রয়েছে, প্লাস সুপ্রদার জন্য আরেকটা ছবি রয়েছে, যেটা আমার জন্য রয়েছে, হন্টেড 3D গোস্ট অফ দ্য পাস্ট। আর 14 তারিখে আরো একটা ছবি রিলিজ করছে তুই ইয়া ম্যা। তো এবার তোমরা প্রত্যেকে বলো যে তোমাদের কোন ছবিটা নিয়ে বেশি এক্সাইটমেন্ট, বা তোমাদের মন মতামতটা মানে তোমরা নাও আসছে, মন মানে নাও আসছে। নেওয়া আছে, রাইট, মন মন মানে মানে না নেওয়া আছে। তো বাংলাতে। বলো। আমি কোনটা নিয়ে প্লিজ এক্সাইটেড? বলো। মার্দানি সত্য 3, বলছো, বলো। মার্দানি 3। আর ওইদিকে হন্টেড 3Dটা আমি জানি না আদৌ বেরোবে কিনা, কেন এখন আর কোনো আপডেট নেই। ওই 6 তারিখ না, বেরোচ্ছে বেরোবে, সেটা কারণ দেখা। আমার সাথে মিনু চক্রবর্তীর ইনস্টাগ্রামে কথা হয়েছে, উনি বলেছেন না 6 তারিখেই রিলিজ। ও আচ্ছা, এখনো তো ট্রেলার ফিলার কিছু আসেনি, তাহলে কবে আসবে ওগুলো? আসবে, টিজার এসে গেছে অলরেডি। রিলিজের দিনই আসবে। টিজার তো বহু আগে এসছে, 21শে নভেম্বর আসার আগে এসে গেছে। যাই হোক, তাহলে হতে পারে ওটা ওটা রিলিজের ওটা দিন তাহলে আসবে দেখবো। ট্রেলার। আমি ওটা নিয়ে বলছি না। মার্দানি 3, তারপর হচ্ছে তুই ইয়া ম্যা, আর হচ্ছে ওই কাজটা ও রোমিও। ও রবি। মন মানে না ইজ সামথিং এলস, ওটা বোঝা যাচ্ছে ওটা কিরকম টাইপের সিনেমা হবে। তো আমি ওটা নিয়ে এক্সাইটেড নয়, তবে ওটা আমি অবশ্যই দেখবো। আর প্রিন্স দা যদি বলো। প্রিন্স আমার তো কোথাও গিয়ে মনে হয় ফেব্রুয়ারি মাসে ওর কিন্তু কাঁপাবে বক্স অফিস। আমার কোথাও গিয়ে মনে হয় যেরকম করে কে কাঁপাবে? ও রোমিও। ও আচ্ছা ওরমই আচ্ছা ওরম ও আচ্ছা আচ্ছা। কোথাও গিয়ে ফেব্রুয়ারি বক্স অফিসটা কাঁপাবে, কারণ ওইরকম ভ্যালেন্টাইন্স ডে টাইম এখন স্টোরি মোটামুটি আসতে চলেছে। তো অডিওটা করতে কিন্তু হলে আবার কেটে কেটে আসছে প্রিন্স। অডিওটা কেটে কেটে যাচ্ছে। ঠিক আছে, এখন ঠিক আছে পুরোপুরি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে কি, মানে আমার মনে হয় ফেব্রুয়ারি মাসে সিনেমাটা দুর্দান্তভাবে ওয়ার্ক করবে ওরমিয়ার কথা যদি বলি, কারণ ভ্যালেন্টাইন্স এর টাইমে এখন দুর্দান্ত থাকছে মানুষ। এবং তার সঙ্গে যে শাহিদ কাপুরের যে একটা কি বলবো গুরুত্বপূর্ণ দর্শকের মাঝে বহুদিন ধরে রয়েছে, সেই সময় কাজগুলো বিরাট ওয়ার্ক করেছে তা নয়, সেটা আমি কাবিলের কথাই বলছি বা হায়দ্রাবাদ বিরাট চলেছে তা নয়, কিন্তু মানুষ যখন জুড়িটা ভালোবাসা তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে ট্রেলার হিট, গানটা দুর্দান্ত যেটা অরিজিৎ সিং দিয়েছে, মারাত্মক রকমের ট্রেন্ড করছে গানটা। তার মানে ওরমিও সেটা ওরমিও বিরাট কি একটা কথা বলবো, আমি সিনেমাটা বললাম ট্রেলার অনেক ফার্স্টে চেক করি, চেক আউট করি, দেখলাম আমার দাদা বেশ তোমার ভালো কথা লেগেছে। কিছু শোনা যাচ্ছে না, তোমার কথা পুরো কেটে 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 যাচ্ছে। এখনো আমার তো এখানে ঠিকই দেখাচ্ছে। না না না, না, এটা পুরো এই কেটে। সময়টা ভালো আসছে, যখন এটা বলছো তখন ভালো আসছে। আশেপাশে কোনো ফ্যান চলছে?
আমার না মনে না হচ্ছে ওই রেকর্ডিং এর সার্ভিস আপলোড করবে, আমার মনে হয় ঠিকই দেখাবে। এটা এরকম হয় মাঝে মাঝে স্ক্রিপ্টেড, আমি শুনেছি। আচ্ছা আচ্ছা। কি করবো তাহলে, ফার্স্ট থেকেই বলবো নাকি আবার? না না, বলো ফার্স্ট বলো থেকে বলো। আপাতত ভালো করে শোনা গেছে, তুমি তুই আর ম্যা থেকেই বলো। তুই আর হ্যাঁ। আমি মোটামুটি দেখেছি, আমার ফোন থেকে শুনছে র‍্যাপ শুনতে এটা বেরিয়েছে, এটা দুর্দান্ত লাগছে। আর একটা ব্যাপার, ছেলেটাকে তুমি তুমি মানে ভালো একটা অ্যাক্টর, যে এরকম সিনেমা সাউন্ড পাস করাবো, ভিজুয়াল আনবো না, আমাকে ছেলেটাকে বেশ দুর্দান্ত লাগছে। তাকে সিনেমা দারুণ লাগছে। এবং মার্দানি থেকে তো অবশ্যই এক্সাইটেড। মার্দানি দারুণ লেগেছে। মার্দানি টু হবে কি, তো অনেক কিছু রিভিল করেছে, মানে যে টা, সেই জায়গা থেকে তুমি কাস্ট বুঝতে পারছি না, কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। অবশ্যই একটা এক্সাইটমেন্ট, ফেব্রুয়ারি মাসে মনে হয় বলিউড একটা ভালো ছবিগুলো দেখবো। বাংলা থেকে যেটা মানে না আমার প্রমিসিং লাগছে কোথাও গিয়ে, কিন্তু ওই ধরনের কাজ মনে হয়েছে অনেকবার দেখি, অনেকবার আমাদের দেখা আছে, সেখানে বাংলায় কাজ করছে প্রথমবারের এক্সাইটমেন্ট হয়েছে। এবং তাকেও বেশ প্রমিসিং লাগছে। দেখা যাক এবার লাস্ট অব্দি কি হয়। মোটামুটি excited আছি। আমি যদি বলি তাহলে আমি 30 তারিখে রিলিজ হলাম মার্দানি থেকে। রানী মুখার্জি একটা সত্যিকারে বলতে গেলে লেডি সুপারস্টার, তার একটা ফ্যান ফলোইং আছে, যে কোনো স্টেটে যে কোনো জায়গায় কিন্তু লোকে দেখতে যাবে। মার্দানি একটা হিট ফ্র্যাঞ্চাইজি অলরেডি, এখান থেকে লোক যাবে, ফার্স্ট ডে ভালো ইনকাম হবে। এবার ওয়ার্ড অফ মাউথের উপর অনেক কিছু নির্ভর করে। উল্টো দিকে যদি মায়াসভা বলি, মায়াসভা আইদার প্রচন্ড হেভি সিনেমা হবে, না হলে বোগাস সিনেমা। হেভি সিনেমা হলে ওয়ার্ড অফ মাউথ ভালো হলো, এই সিনেমা বক্স অফিসে টিকবে না। এই প্রোডাকশন হাউসের বারবার একটাই প্রবলেম হলো, এরা ভালোভাবে প্রমোশন করে না, যেটা টুম্বারের সময় করেছিল। পরে গিয়ে দেখবে সেটাই হয়তো লোকে অ্যাপ্রিসিয়েট করবে, আর্লি স্টেজে একেবারেই সেটা যাবে না। আমার এটা প্রথম প্রথম দেখে মনে হচ্ছে ভুলও হতে পারে, বলে অ্যাটলিস্ট আমি খুশি হবো, সিনেমাটা চাই ভালো, যে কোনো সিনেমা। ওটিটি যেটা বললে, ওটিটি ব্যাপারে আমি এই মুহূর্তে আমি কিছু বলতে পারবো না, যেহেতু খুব একটা অ্যাওয়ার না। বাট ভ্যালেন্টাইন্স এর যেগুলো আছে, আমি যদি মন মানে না বলি, মন মানে না রাহুল মুখার্জি সব থেকে বড় ইয়ে মধুরা পালি, সে যেরকম ভাবে নিয়ে আসে, মানে গল্প বলবে, স্টোরি টেলিং এত সুন্দর ভাবে, সে ক্যামেরা ওয়ার্ক এত ভালোভাবে নিয়ে আসে, সেগুলো দেখতে না ইউনিক লাগে, স্টাইলিশ লাগে। কিন্তু মনে হয় আজকের জন্য সত্যিকার একটা ভালো যেন একটা সিনেমাটোগ্রাফার, এটা অনেক কিছু নির্ভর করছে তার উপর। সে ম্যাক্সিমাম জায়গায় ভালোই হয়। এবার পারফরমেন্স যারা করবে, অভিনেতারা ভালো পারফরমেন্স করে দেবে, অভিনেত্রীকে নিয়ে তার এটা বড় পর্দায় বলতে গেলে কাজ হবে। সে কিরকম করে এটা দেখার মতো বিষয়। আশা করি রাহুল মুখার্জি এটা ভালোই আশা করি পাবে। ও রোমিও হলো মানে মানে ওটা হট চকলেট রীতিমতো, ওরা সবার কাছে ফার্স্ট ওটাই থাকবে। এবার শাহিদ কাপুর সঙ্গে বাকি সবাই কেউ খারাপ পারফরমেন্স দেবে না, সবাই ভালো দেবে। গল্পটা কিরকম হবে সেটাই একটা বড় বিষয়। বিশাল ভারদ্বাজ একটা সময় এই ধর, নিয়ে আমার প্রবলেম হচ্ছে। সেটা ভিন্ন বিষয়, বাট স্ক্রিন টাইম কম থাকলে খুব একটা প্রবলেম হবে না, সেটা ভিন্ন বিষয়। বাট আমার মনে হয় বিশাল ভারদ্বাজের যদি বলি, তার যে ফিল্মোগ্রাফি রয়েছে, তার ফিল্মোগ্রাফি কিন্তু এটা একটা বড় বলতে গেলে একটা চ্যালেঞ্জ, কারণ তার প্রিভিয়াস যে ওয়ার্ক গুলো আছে সেগুলো কিন্তু একটার উপর একটা কিন্তু সেট করে দাঁড়িয়ে রয়েছে, এবং তার সাথে শাহিদের কোলাবোরেশন গুলো সেগুলো কিন্তু মানে ডেঞ্জারাস জায়গা রয়েছে লোকে অ্যাপ্রিসিয়েশন। এখান থেকে একটা বড় প্রশ্ন থাকবে, এই সিনেমাটা কিরকম হবে। ওয়ার্ড অফ মাউথ ভালো হলে এই সিনেমাটা কেউ আটকাতে পারবে না, তবে ওপেনিং ভালো নেই। টু ইয়ামে এই সিনেমাটা লোকে প্রথম দিকে কিন্তু দেখবে না, পরিষ্কার কথা। লোকে ওই সানায়া কাপুর নাকি বা আদার্স গৌরবের দেখার জন্য সিনেমা হলে যাবে না। সিনেমাটার যে ট্রেলার যেগুলো এসছে কুমিরের পোস্টারের জন্য, অরিজিনাল সিনেমাটা আমার দা ফুল দেখা নেই। আমি চেষ্টা করবো এখনো তবু দেখার। তবুও আমি এই জিনিসটা বলবো যে জাস্ট কুমিরের পোর্শনটা ওইটা দেখার জন্য লোকে যে খুব হেভি চর্চা হচ্ছে সিনেমাটাকে নিয়ে, সেটা না। তবে আমি আশা রাখবো সিনেমাটা যেন ভালো হয়, এবং যদি একটা ওয়ার্ড অফ মাউথ ভালো হয়ে যায়, তাহলে ওরোমিওর সাথে কিরকম টিকতে পারে সেটা দেখার মতো বিষয়। অ্যাটলিস্ট যদি ব্রেক ইভেনটা ক্রস করে ফেলে এই সিনেমাটা, তাহলে মনে হয় অ্যাটলিস্ট ভালো। আর আমি যদি বলি, মানে আমি এই 30 তারিখে দুটো ছবি নিয়ে, তথা যেটা বললো সেটা নিয়ে, দুটো নিয়ে এক্সাইটেড। কারণ মায়া সবার যে ট্রেলারটা, সেটা আমার বেশ ভালোই লেগেছে। মানে একটা সিনেমা হলের ভিতর কিভাবে একটা গোল্ড ব্রিজ, এবং সেটা মানে লোকটা ভুলে গেছে, তো এটা খুব একটা ভালো কনসেপ্টের উপর কাজ হয়েছে মানে। এবং এই প্রোডাকশন থেকে যা যা করে, খুব ভালো ভালো কাজই করে। তো এই ছবিটা নিয়ে আমি ডেফিনেটলি খুব এক্সাইটেড। এবং উল্টো দিকে তো মার্দানি রয়েছেই, মার্দানি ওরকম একটা সাইকোলজিক্যাল থ্রিলার মনে হচ্ছে যেটা, তো সেটা নিয়েও আমি খুব এক্সাইটেড। এবং 6 তারিখে
যেটা হন্টেড 3D গোস্ট অফ দ্য পাস্ট নিয়ে খুব বেশি করে এক্সাইটেড, কারণ ছবিটার যে টিজার সেটা আমার বেশ ভালোই লেগেছিল মানে। এবং আমি ভূতের সিনেমা দেখতে সত্যি কথা বল, পছন্দই টিজার করি। ভালো লেগেছে? সত্যি কথা বল, টিজার ভালো লেগেছে? আমার জঘন্য সত্যি কথা আমার বল, টিজার ভালো লেগেছে? মোটামুটি আমি লেগেছে। বিক্রম ভাটের হরর ফ্যান, আমি বলছি টিজারটা ভালো হয়নি। একেবারে টিভি শো দেখে যদি ভূতের শো দেখো না, এর থেকে ভালো ভিএফএক্স কাজ হয়। না, হ্যাঁ, গানটা এর যেভাবে performance গান ভালো হতো। যখন পুরোনো হন্টেড তুই যে ট্রেলার বা টিজারটা ছিল, তুই গিয়ে দেখ, তুই বুঝতে পারবি আমার এই কথা শোনা বলে। কন্টেন্ট আমি মানে সেটাই ভাবছি, টিজারটা প্রথম দিকে যে ট্রেলার, ফার্স্ট পার্টের দিকে পুরো ট্রেলার টিজারটা ছিল, মনে হচ্ছে সেটা গ্রিন কি স্ক্রিন, ছিল? পুরো গ্রিন স্ক্রিনে টিজারটাকে ফেলে দিয়েছে। সবই হ্যাঁ। ফেক, পুরো ম্যানশন ফেক, গাড়ি ফেক, সবই। আমার তো পুরো মনে হচ্ছে না যে কোথায় যেন আমরা ওই ছোটবেলা ফটো তুলতে যেতাম না, আর্টিস্টটা ফেক সেখানে না সব তো? গাছপালা থাকতো, আমরা ফটো তুলতাম দাঁড়িয়ে, পুরো ওরকম একটা ব্যাপার লাগছিল। না, আমি আমি আমার মাঝখানে একটু কাটলাম। আমি সুব্রতাকে একটা জিনিস জিজ্ঞাসা করবো, এটা বাকি দুজনের কাছে জিজ্ঞাসা করবো না, আমি সুব্রতাকে এটা জিজ্ঞাসা করবো যে সুব্রতা, হন্টেড 3D মানে তুমি তো ভূতের সিনেমা দেখো এবং তোমার যেহেতু একটা আইডিয়াও আছে, তো এটা তো যাই হোক, এটা একটা ফ্র্যাঞ্চাইজি এবং ওনাদের একটা আলাদা ফ্যান ফলোইং আছে, মানে বিক্রম ভাট হোক বা এদের হোক। তো হন্টেড 3D কি হিট হতে পারে? মানে মিমো চক্রবর্তীর জন্য ছবিটা চলবে না, মানে চললে ফ্র্যাঞ্চাইজির জন্যই চলবে, তো এটা কি হিট হতে পারে? হিট তো পরের কথা, এখনো যদি ওটা কিছু না রিলিজ করে তাহলে এই সিনেমাটা ফুটফলসই পাবে না। কারণ সিনেমাটার ব্যাপারে ওয়ারই নেই কেউ। মানে সিনেমাটা 21শে নভেম্বর বেরোবে, সেখান থেকে এই যে হঠাৎ করে 6/2 আসছে, সেটা কিন্তু যারা দেখি তারাই জানে, এছাড়া কেউ জানে না। এই পডকাস্টটা যদি ছড়ায় তবেই জানতে পারবে যে 6/2-তে বোধহয় এই সিনেমাটা বেরোবে। তার এখনো অব্দি কোনো একটা বিন্দু মাত্র প্রমোশন নেই, না গান না কিছু। তো যদি ফুটফলসই না পড়ে তাহলে সিনেমা চলবে কোথা থেকে? তো হিট তো অনেক দূরের কথা। তারপর তো আমি কোয়ালিটির দিকে আসছি। আগে অ্যাওয়্যার করতে হবে অডিয়েন্সকে। তুমি একটা ডেট চেঞ্জ করে দিলে হঠাৎ করে 21 নভেম্বর থেকে পিছিয়ে 6/2 নিয়ে আসছো। সেই 6/2টা যে আনছো সেটাও একটা কোনো বড় অ্যানাউন্সমেন্ট না। একটা মোশন পোস্টার করলে কাজ ভাঙছে, তার মধ্যে একটা করে ভূত আসছে, আর তুমি নিচে লিখে দিচ্ছ 6 ফেব্রুয়ারি ফিল্মটা আসছে। তো আমার কথা হচ্ছে, তো মানে একটা তো কিছু তো রাখো। আর আমি জানি না বিক্রম ভাটের প্রবলেম কি, এত একটা এত ভালো ভালো প্রজেক্ট আনার পরে এরকম এরকম একটা প্রোডাকশন হাউসের সাথে যুক্ত হয়েছে, কি আনন্দ মোশন কি একটা যেন, ওই যে 1920 হরার্স অফ দ্য হার্টও সেই প্রডিউস করেছে। প্রথম কথা, এরকম প্রোডাকশন হাউস কিন্তু একটা হরর ফিল্মকে টেনে আনতে পারে না। মানে এখনকার দিনে দাঁড়িয়ে হন্টেড 3D যেই গ্রাফিক্স, যেই ভিজুয়াল ট্রিট, সেটা দুগুণ হওয়া উচিত। তো সেই দুগুণটা যদি না হয়, সে যতই স্টোরি ভালো হোক না কেন, অডিয়েন্সরা ধরতে পারবে না। হন্টেড 3D তে স্টোরি প্লাস ভিজুয়াল এফেক্টস কিন্তু সেই সময় দাঁড়িয়ে স্টিরিওস্কোপিক 3D ছিল। আমার মনে আছে ফেমে দেখতে গেছিলাম, তখন ফেম চলছিল। আমি কলেজে সেদিন কি ছুটি ছিল, হ্যাঁ রবীন্দ্র জয়ন্তী ছিল, রবীন্দ্র জয়ন্তীতে আমি সিনেমাটা দেখতে গেছিলাম একটা গ্রুপ মিলে, এবং আমি বোধহয় 2বার হলে গিয়ে সিনেমাটা দেখেছি 100 টাকার টিকিট কেটে। তখন আইনক্স তখনকার দিনে আসেনি, তখন ফেম ছিল হন্টেড সাউথ সিটি। হ্যাঁ, হন্টেড 3D আমি 2বার গেছিলাম। সকাল 9টা 5-এর শো একবার গেছিলাম গ্রুপের সাথে, আর একবার আমি ইন্ডিভিজুয়াল গেছিলাম 9টা 5-এরই শো দেখতে, 2-3 দিন বাদে বোধহয়। মানে হাউসফুল ছিল? মোটামুটি সেই সময় দাঁড়িয়ে 50% অকুপেন্সি মানে হাউসফুল, কারণ সকালবেলা শো 50%। 30 না 35 কোটি মতো। হুম, গানগুলো খুব ভালো ছিল, গানগুলো দুর্দান্ত ছিল, দুর্দান্ত। তো আমার মনে হয় মিমু চক্রবর্তীকে যখন তোর কথা হয়েছে, তুই মিমোদাকে জিজ্ঞেস করে নে যে তুমি তাড়াতাড়ি এটাকে মানে ইয়ে করো, তুমি প্রোডাকশন হাউসকে বলো হ্যাঁ। তাড়াতাড়ি এটাকে ইয়ে করতে। হ্যাঁ, ওটাই। আর আমি বাংলার যে কাজটা আসছে ওসিডি, সেটা নিয়েও খুব এক্সাইটেড, কারণ বিকেলে আমি ট্রেলারটা দেখলাম। ট্রেলারটা কিন্তু বেশ ভালোই বানিয়েছে, এটা সাইকোলজিক্যাল ওয়েতে বানিয়েছে। ট্রেলারটা আমার বেশ ভালোই লেগেছে। সৌকার্য ঘোষালের কাজ ভালো হয় হ্যাঁ, কনসেপ্ট লেভেলের, এবং ও খুব ওই একটা বাচ্চাদেরকে কেন্দ্র করে কিছু কিছু প্রজেক্ট এনেছে, যে কটা এনেছে। তো সেটা ডার্কও থাকে, আবার কিছু মিনিংফুল অ্যাসপেক্টও থাকে। এবার দেখা যাক বাট এই ওসিডিটা ছবিটা কেমন হয়। বাচ্চাদেরকে টার্গেট করেনি, এই ছবিটা পুরো অ্যাডাল্টদের টার্গেট করেছে। কিন্তু আচ্ছা, আমি ট্রেলারটা দেখিনি, তো আমার যেটুকুনি টিজার অনুষ্ঠানে মনে হচ্ছিল সেটাই বললাম। ওসিডি একই রকম না করাই ভালো, একই রকম জিনিস না করাই ভালো। এক্সপেরিমেন্ট করা ভালো, তবে এক্সপেরিমেন্টটা যেন OCD মানে যত সম্ভব মাথার উপর দিয়ে না যায়। অ্যাটলিস্ট যেটা নিয়ে আছে সেটাকে যারা OCD দেখবে বলে। তাদের অ্যাটলিস্ট এটা তাদের বোঝা উচিত, যারা যেই অডিয়েন্সটা দেখবে। আমি আর শুধু ওর কিছু অভিনয় কারণ বলবো, আর সেটা প্রোডাকশন হাউস মেনে নেবে না।
ক্রিটিক্সরা শুধু ভালো বলছে, শুধু মুখে মুখে ভালো, লোককে দেখতেই গেল না, তাহলে আর পরে করবে কেন এই ধরনের সিনেমা? সেটাও বুঝতে হবে আর সমস্ত দিক থেকে। ও রোমিও নিয়েও এক্সাইটেড এবং তুই ইয়া ম্যা এই ছবিটা নিয়েও এক্সাইটেড, কারণ আমি এই ছবিটা নিয়ে এক্সাইটেড মানে ওই শুধুমাত্র কুমিরের পোর্শনটা, বাকি যেটুকু দেখিয়েছে রোমান্স সেটুকু আমার কোনো ইন্টারেস্ট ছবি দেখি দেখালো, আমি শুধু কুমিরের পোর্শনটা নিয়ে এক্সাইটমেন্ট যে সেটা তারা কিভাবে এসকেপ করবে বা কিভাবে তারা বেরোবে, শুধু এইটুকু নিয়ে। এবং আদার্স গৌরবের সেকেন্ড হাফ নিয়ে এক্সাইটেড, ফিল্মটা সেকেন্ড হ্যাঁ? হাফ নিয়ে এক্সাইটেড, ফিল্মটা সেকেন্ড সেকেন্ড হাফ হাফ, নিয়ে এক্সাইটেড, হ্যাঁ 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 সার্ভাইভাল ড্রামা। আমি একটা জিনিস বলছিলাম, ওই খুন বেরিমাঙে কেন সিঁড়িটা বারবার দেখানো হচ্ছে? ওদের কি কেউ ওরকম প্ল্যান করেছে মেরে ফেলার জন্য? সেটাই কেন বারবার দেখানো হচ্ছে? এটা অ্যাটলিস্ট জানা ইন্টারেস্টের জন্য এই না সেকেন্ড হাফটা বেশি করে excited। টাইটেল থেকেই বোঝা যাচ্ছে এখানে একটা রেষারেষির ব্যাপার আছে, তুই ইয়া ম্যা, সার্ভাইভটা কে করবে, তুই ইয়া ম্যা, হ্যাঁ। এইখানে ওরকমই একটা ব্যাপার আসছে। এবং আমি খুনবাড়ি মান যেহেতু দেখিনি, আমি বাংলারটা দেখেছিলাম এক চিলতে সিঁদুর, ওই সিদ্ধান্ত মহাপাত্র করেছিল এবং রচনা ব্যানার্জি করেছিল, তো ওই ছবিটা দেখেছিলাম। ওইটা দেখে আমি যেটা বুঝেছি অনেকটা হয়তো তার মতো যতটা যেটা বলছে তার মতো হবে, কিন্তু আমার তো মনে হচ্ছে না। না না, এটা দা পুলের অফিসিয়াল রিমেক, দা পুল কোরিয়ান ফিল্ম। হ্যাঁ, তোমার কথাটা আরেকবার একটু বলো। থাক, আর শুনতে হবে না, একবারই ঠিক আছে। তো তো তোমরা সবাই বলো যে আড্ডাটা কি এখানেই আমরা শেষ করছি? আমাদের আড্ডার মেন পুজো, ওটা তো আলোচনা ওহো পুজো, হ্যাঁ হ্যাঁ, পুজো, আমি তো ভুলেও গেছিলি পুজো কি কি রিলিজ ছিল। পুজো রিলিজ ছিল রক্তবীজ 2, তারপর দেবের প্রোডাকশন থেকে ছিল হচ্ছে আমাদের ছিল রঘু ডাকাত ছিল, বলো তাহলে আমরা মোটামুটি। আর যত কাণ্ড কলকাতাতে ছিল এবং তার সঙ্গে দেবী চৌধুরী। ওকে, প্লিজ বলো প্রথমে। তবে অডিওটা না তোমার ওই খুব আসছে, আমি এই আওয়াজটা কার থেকে আসছে আমি জানি না, প্রচন্ড হাওয়ার মতো আওয়াজ। না, আমার যদি ব্যক্তিগতভাবে বলো, আমার চৌধুরানী সব থেকে বেটার লেগেছে। চৌধুরানী আমার বেস্ট। যতকাণ্ড কলকাতায় আমার দেখা হয়নি, আমার দেখতে যাওয়া হয়নি কাজটা। চৌধুরানী যেটা প্রমিস করেছিল নিজেদের প্রোডাকশন অনুযায়ী, যেটুকু বেটার লেগেছে। তারপরে আমি আমার পূরণ করতে পারি, বেশি আশা ছিল এটা করেছিল, শুধুমাত্র পারফরমেন্স ভালো লেগে কাজ করেছিল। এই দিনটা পুজো আমার ব্যক্তিগত বলো। আচ্ছা, আমার কাছে দেবী চৌধুরানী আমি দেখিনি, তো আমি দেবী চৌধুরানী কথা বলতে পারবো না, কারণ শো টাইমিং ম্যাচ করতে পারিনি সেই সময়, আমি আর ওজনা দেখে উঠতে পারিনি। আচ্ছা, যদি কম্পারেটিভলি বলি, আমার রঘু ডাকাত যে খুব ভালো লেগেছে তা নয়, কিন্তু যেই তিনটে দেখেছি তার মধ্যে রঘু ডাকাত ভালো লেগেছে। মানে রক্তবীজ 2, যত কাণ্ড কাঠমান্ডু, আর যত কাণ্ড কলকাতা, আর হচ্ছে রঘু ডাকাতটা বেটার লেগেছে তিনটের মধ্যে। তবে রঘু ডাকাত ইয়ের মতো হয়নি, মানে যেটা আমরা দেখেছিলাম গোলন্দাজ স্ট্যান্ডার্ড ছোঁয়নি, বা সোনাদা ফ্র্যাঞ্চাইজি যেটা ধ্রুব ব্যানার্জি করে সেই স্ট্যান্ডার্ডও ছোঁয়নি। একটা গ্র্যান্ডিয়ার ছিল, স্পেকটাকেল ছিল, প্রেজেন্টেশন চেষ্টা করেছিল যে একটা অন্যরকম রাখার, যেহেতু মেগাস্টার দেবদার মেগাস্টার লোগোটাকে ক্রিয়েট করেছিল, এবং ভিএফএক্স এর কাজ মানে ভালো করেছিল। তবে হয় না যে স্টোরি টেলিংটা, যেইভাবে গল্পটাকে লেখা হয়েছে, মানে একে তো একটা ফিকশনাল টেক হয়েছে, অরিজিনাল থেকে কিছু ভাবেই নেয়নি। ফিকশনাল টেক হওয়া সত্ত্বেও গল্পের মধ্যে সেইভাবে কোনো দম ছিল না, মানে গল্পটা খুবই একটা সাদামাটা গল্প ছিল। একটা এত গ্র্যান্ড স্কেলের সিনেমার জন্য গল্পটা সেই লেভেলের নয়। মানে এখানে যে টুইস্টটা ছিল, ওম সাহানির টুইস্টটা বাদ দিলে বাদ বাকি সবই জিনিস আমার খুবই প্রেডিক্টেবল মনে হয়েছিল। এই ফিল্মটার টেক অ্যাওয়ে দুটো আছে আমার জন্য হল থেকে বেরিয়ে আসার পরে, যেটা এখনো অব্দি আমার মনে আছে। সেটা হচ্ছে কালী ঠাকুরের পুজো করছে, তারামার পুজোটা, তখন দেবদা বডিটা দেখায় এবং পুরো একটা মানে ইয়ে হয়, মারপিট হয়, মেয়েরাও থাকে, সবাই থাকে ওইটা। সেকেন্ড হচ্ছে সৌদামণি ক্যারেক্টারটাকে যখন অ্যাবডাক্ট করে এবং তখন সোহিনী তাকে বাঁচাতে যায়, সেখানে সোহিনী যেইভাবে পোর্ট্রে করে অ্যাকশনটা,
এই দুটো জিনিস আমার কাছে এখনো অব্দি টেকাবে, মানে আমি এই দুটো জিনিসকে এখনো এই টাইমে দাঁড়িয়ে জানুয়ারি 26 তারিখে 2026 সালে ওই দুটো সিন আমার এখনো মানে মাথায় লক হয়ে গেছে। ওটা প্রেজেন্টেশন বলো বা যেইভাবে ওটাকে দেখানো হয়েছে ওটা মারাত্মক লেভেলের ছিল। এছাড়া ইট ওয়াজ গুড। আমার মনে হয় ক্লাইম্যাক্সটা আরো বেটার করা যেতে পারতো ফিল্মে। ক্লাইম্যাক্সটা আমার খুবই মানে কি বলবো আন্ডার ডেভেলপড মনে হলো। একটা শিপ বানিয়েছিল, ওটার পুরো খরচা করেছিল সব শুনলাম, কিন্তু সেটাকে ইউজ ঠিক মতো হয়নি। মানে আমার মনে হলো ওই জায়গাটা একটু ওয়ার্ক করতে পারতো সিনেমাটা। এছাড়া পারফরমেন্স যে যার জায়গায় ঠিকঠাক, আমি বললাম তো মানে কিরকম, কিন্তু এই দুটো পার্টিকুলার সিন অবশ্যই নজর কাড়বে। আর রক্তবীজ 2 রক্তবীজের স্ট্যান্ডার্ডে হয়নি। মানে রক্তবীজ দেখার পর রক্তবীজ 2 নিয়ে আমি পার্সোনালি এক্সাইটেড ছিলাম, বাট আমার মনে হলো ওই একটা কথা আছে না, অনেক লোক থাকলে গন্ডগোল হয়ে যায়, টু মেনি কুক স্পয়েল দ্য ব্রথ, যেটা ইংলিশে বলে। ওই ফিল্মটার ক্ষেত্রে সেই জিনিসটা হয়েছে। অনেক কিছু দেখানোর চেষ্টা করেছে সিনেমাটার মধ্যে, ওই অনেক কিছুকে দেখাতে গিয়ে সিনেমাটা একটা খিচুড়ির মতো হয়ে গেছে। আর এই শিবপ্রসাদের ডিরেকশন, মানে ডিরেকশন হাতটা ভালো, মানে দুজনেরই, শিবপ্রসাদ আর নন্দিতা রায়। তো তারা তাদের যে ঘরানাটা, সেই ঘরানাটার মধ্যেই থাকলে আমার মনে হয় ভালো হয়। তারা এই এখন ওই অডিয়েন্সের পালস অনুযায়ী নিজেকে এই যে শিফট করছে টু কমার্শিয়ালাইজেশন, সেটা কিন্তু সব সময় যে ক্লিক করবে সেটা কিন্তু নয়। তারা লাস্ট কয়েকটা কাজে সেই জিনিসটা ছোঁয়ার চেষ্টা করছে, একটা সাউথ সেন্ট্রিক অ্যাকশন, একটা মাসি অ্যাপিল, যেটা কিন্তু ওদের প্রোডাকশন হাউসের কাম্য নয়। তো আমার মনে হয় যার যেটা ঘরানা সেটা সেটা মেনটেন করা উচিত। রক্তবীজ বেরিয়ে গেছিল বিকজ সেটাকে সেই ফ্লেভারটা আনতে পেরেছিল, পুজোর টাইমে রিলিজ হয়েছে, পুজোকে কেন্দ্র করে গল্পটাকে বোনা হয়েছে, গ্রামের একটা ফ্লেভার ছিল, ওটা সেই সময় চলে গেছিল। কিন্তু এখানে ওই ইন্ডো বাংলাদেশ একটা এফেক্ট, তারপর ওই কি ব্যাপারটা হলো আমি বুঝলাম না। তারপর তো কৌশানি রোলটা, ওটা পুরো হাফ বেকড, মানে ওটা কোনো মানেই হয় না ওই রোলটার। শুধু ওই দেখে যা রে দেখে ওই গানটাই আমার ভালো লেগেছে, যেখানে কৌশানি নাচলো, ওইখানে ওই গানটাতেই আমার কৌশানিকে ভালো লেগেছে। এছাড়া কৌশানি রোলটা আমার কোনো হলো কোনো মানে কাম্যই নেই পুরো ফিল্মের মধ্যে। আর সেই এটা কিন্তু ওটা তো মানে এটা কিন্তু ভালো। আমি আমি ওটা তো ভাবতেই পারিনি যে একটা পুলিশকে ফ্যান্টাসি করছে অন ডিউটি। মানে ওটা কি ছিল, তার মধ্যে গান চলে গেল একটা বিচের মধ্যে। যাই হোক, এই জিনিসগুলো ফিল্মটার মধ্যে কোনো দরকারই ছিল না। আর যত কাণ্ড কলকাতা, মানে একটা হয় না সাদা মাটা সিনেমা কিন্তু অনেকটা মনে একটা 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 মানে সান্ত্বনা জায়গায়, ওই সিনেমাটা সেরকম একটা এফেক্ট দিয়েছে। মানে আমি জানি সিনেমাটা আমি কি দেখতে যাচ্ছি, তো আমি সেরকমই একটা জিনিস দেখেছি, দেখে আমি ফেরত এসেছি। তো ওই দিক দিয়ে দেখতে গেলে আমি ওটাতে হ্যাপি ছিলাম, মানে যা দেখছি ভালো, ছোট খাটোর মধ্যে এবার একটা কলকাতাকে ঘিরে একটু একটু ওই কি বলবো একটা সিরিজ এসছিল কলকাতাকে কেন্দ্র করে। ও আরে যেটাতে ঋত্বিক ছিল, কি ঋত্বিক, ঋত্বিক আর রাজমৌলি ছিল, ওই ঋত্বিক মানে চক্রবর্তীর সিরিয়াল। ও আচ্ছা, সিরিজ মিস্টার সিরিজ কলকাতা, মিস্টার কলকাতা, মিস্টার কলকাতা। অনেকটা ওরকম একটা টাইপ লাগলো আমার কাজটার মধ্যে। তো ঠিক আছে, ওটা মানে যেরকম বানিয়েছে ঠিক আছে, তো অনিক দত্ত স্ট্যান্ডার্ডের নয়, এটা বলতে পারি। আমি যদি আমি ওর বলি যে কথাটা ধরেই আমি এই জিনিসটা বলবো যে যত কাণ্ড কলকাতাতেই হয়তো বক্স অফিসে ভালো সাফল্য পেয়েছে, তবে অনিক দত্ত যে স্ট্যান্ডার্ড সিনেমা করে সেটা না। একটা সত্যি যে ফ্যান বয় হিসেবে তুমি যদি সিনেমা দেখতে যাও, তার ওই রেফারেন্স গুলো ভালো লাগবে। কিন্তু গল্প যে স্ট্যান্ডার্ড হওয়া উচিত ছিল, অনিক দত্ত যেরকম ধরনের সিনেমা বানায়, এই জায়গাটা আমার মনে হয় অ্যাটলিস্ট এই সিনেমাটা পৌঁছাতে পারে। দেবী চৌধুরানী যদি বলি, আমার এই পুজোর টাইমে সব থেকে বেস্ট বলা যায়। এবং একটা অবশ্যই শেষের অ্যাকশনটা কখনো বলা যাবে না, হলে যে হারে স্মৃতি করেছে, যে কজন দর্শক ছিল এনজয় করার মতো। একটা হলে যদি এরকম ধরনের বোমবালাকে প্রেজেন্ট করছে, এমনকি সব অ্যাকশনে আসছে, সেখানে যদি স্মৃতি পড়ে, কার না ভালো খারাপ লাগে। এই জিনিসটা আমি হলে পুরোপুরি ফিল করেছি, এবং বাকি রিলিজ গুলোর তুলনায় ডেফিনেটলি দেবী চৌধুরানী সেখানে অনেক বেটার। রঘু ডাকাত ফুলফিল করে দিয়েছে জিনিসটাকে, ফিকশন বানিয়ে দিয়েছে। এক্সপেকটেশন অনেক ছিল। সিনেমার শুরুতেই যখন ডিসক্লেমারে দেখালো যে এটা অনুপ্রাণিত, লোকের মধ্যে আশেপাশে কাহিনী আলোচনা শুরু করলাম, এই সিনেমা তো অনুপ্রাণিত, কেন অরিজিনাল স্টোরিটা আনবে না, দেখিস আনবে না, এই জিনিসগুলো বারবার কানেকশন আসতে থাকে। ওই জিনিসটাই আস্তে আস্তে লোকের মধ্যে জিনিসটা খারাপ দিকে যেতে শুরু করলো। এবং সিনেমা যেইভাবে এগিয়েছে, যে একটা বড় নৌকো বানাবে, অনেক কিছু যে এক্সপেকটেশন সিনেমা রিলিজের আগে অনেক কিছু হয়ে থাকে, যেটা বাঘায়তিনের সময়ও হয়েছিল যে বাঘের সাথে লড়াই হবে,
হেভি লাগবে দেখতে, RRR এর টিমের সাথে তারা কাজ করেছে, বাট আউটপুট যেটা আসলো সেটা দেখে বাঙালিকে যেরকম ভালো লাগলো, এই সিনেমাটাও যে ক্লাইম্যাক্সে যে মানে যেটা বানিয়েছিল তার মধ্যে ফাইট হবে সেটা যে দেখে ভালো লাগবে, সেটাও ভালো লাগছে। জিনিসটা দেখে ফেক মনে হচ্ছে, মানে এদিক থেকে চার্জ করছে জাহাজের দিকে, আর জাহাজটা যে জায়গায় দাঁড়ানো কিন্তু এক জায়গায় যে আশেপাশে রয়েছে এটাই বিশ্বাস করে উঠে যাচ্ছে, জিনিসটা দেখতে ফেক মনে হচ্ছে। এটা একটা দিক অবশ্যই এই সিনেমাটা। এবং রক্তবীজ যদি বলি আমি, রক্তবীজ নিয়ে আমি খুব প্রথম পার্টটা ডেফিনেটলি একটা এক্সপেকটেশন ছিল, উইন্ডোতে একটা এক্সপেরিমেন্ট ছিল, সবকিছু ব্যাটে বলে লেগে গেছে। এই সিনেমাটার মধ্যে ওরা কমার্শিয়াল অ্যাপ্রোচ নিতে গিয়ে এই ভুলটা করেছে, এই পিছিয়ে গান নিয়ে যাওয়া বা ওই অ্যাঙ্গেল গুলোকে নিয়ে আসা, বা এর যে থার্ড পার্ট যেটা আসবে সেখানে যে ক্লিফ হ্যাঙ্গার যেভাবে রাখা, না রাখলেও পারতো, কোনো প্রয়োজন ছিল না। অরিজিনাল স্টোরিটা অরিজিনাল, মানে ওটা অরিজিনাল থেকে ইন্সপিরেশন নিয়ে তো করা, তো সেই ঘটনাটা অনেক বেশি কানেক্ট করেছে। আর এই গল্পটাকে ইন্দো বাংলাদেশ অনেক কিছু রয়েছে, আর ফার্স্ট পার্টটা যেখানে শেষ করেছে অঙ্কুশের সেই লাস্ট সিনটা, ওই মুনি, এটা যে এক্সপেকটেশন যেই স্কাই হাই লেভেল চলে গেছিল, সেটাই সিনেমাতে দিতে তারা ডেলিভার করতে পারে। সুতরাং বক্স অফিসে সেই সাফল্যটা যেটা তারা এক্সপেক্ট করে থাকে বা হওয়া উচিত ছিল অ্যাটলিস্ট, আমার মনে হয় সেটা এই কারণেই হয়তো তার জন্য পায়। আর আমি বলবো যে মানে আমি যদি বলি যে আমি রঘু ডাকাতের আগে যদি বলি, তো রঘু ডাকাত আমার খুব একটা ভালো লাগেনি, মানে যেটা সুব্রতাও বলছিল তপনদাও বলছিল। তো রঘু ডাকাত আমার খুব একটা ভালো লাগেনি, কারণ রঘু ডাকাতে আমার মানে এক্সপেকটেশন অনেকটা বেশি ছিল রঘু ডাকাত নিয়ে, যে এরকম একটা ছবি হচ্ছে যেটা প্রমোশনও খুব ব্র্যান্ড লেভেলে করেছিল। তো আমার একদম ভালো লাগেনি, কারণ আমার ওই ভিএফএক্স এর যে কাজগুলো ছিল ওগুলো ঠিকঠাক লাগলেও আমার ছবিটা মানে মানে কি বলবো, মানে ছবিটা ঠিক আমার মানে মন মতো হয়নি, মানে ছবিটা আমার এক্সপেকটেশন অনেক অনেক বেশি ছিল ছবিটা নিয়ে। এবং দেবদা যে বডিটা বানিয়েছিল সেইটা আমার ভালো লেগেছে, এবং গানগুলো যে ছিল গানগুলো বেশ আমার ভালোই লেগেছে। এবং ওই যে মেনলি যে টাইটেল ট্র্যাকটা ছিল, কালী ঠাকুরের যে টাইটেল ট্র্যাকটা ছিল, ওটা বেশ ভালো লেগেছিল। কিন্তু আমি যদি এবার দেবী চৌধুরানী যদি বলি, দেবী চৌধুরানী আমার কাছে খুব ভালোই লেগেছিল, নিজের বেস্ট মনে হয়েছে দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী যেরকম ভাবে অ্যাকশন ট্যাকশন দেখিয়েছিল, এবং আমিও স্টারে দেখেছিলাম, এবং আমিও দেখলাম মানে মহিলাদের মারামারিতে প্রথমবার কোনো সিটি কেউ মারছে, তো এবার সেইটা আমার বেশ ভালো লেগেছিল। এবং রক্তবীজ 2 যদি বলি, রক্তবীজ 2 আমার মোটামুটি ভালোই লেগেছিল, কারণ রক্তবীজ 2 আবির চ্যাটার্জি যেরকম ভাবে তাকে দেখতে যেরকম লাগছিল, মানে আবির চ্যাটার্জিকে আমি এটা রিভিউতেও বলেছি, তাকে দেখতে যথেষ্ট মানে হ্যান্ডসাম লাগছিল এবং যথেষ্ট হট লাগছিল। তার যেরকম ভাবে লুক দিয়েছিল, সে যেভাবে তার যে স্ক্রিন প্রেজেন্টটা ছিল, সে যেভাবে আসছিল, তাকে সেখানে খুব ভালোই লাগছিল। এবং যদি তো অঙ্কুশকে আমি যদি বলি, অঙ্কুশকেও ভালো লেগেছে, তবে আমার মনে হচ্ছে অঙ্কুশ বেটার অ্যাক্টিং করেছে। মানে অঙ্কুশের যা কাজ হয় বা অঙ্কুশ যেরকম ভিলেন করেছে, তো অঙ্কুশ বেটার অ্যাক্টিং করেছে। আর আমার তো লাস্টের সিনটা দেখে সত্যি মানে খুব হাস্যকর লেগেছে, মানে যেটা আমার মানে একটা বন্ধুও পাশে বসেছিল, মানে আমি যে বন্ধুর সাথে গেছিলাম, সেও বলছে যে এই সিনটার কোনো মানেই ছিল না, মানে অঙ্কুশ সেই রিলোড করেই যাচ্ছে, রিলোড করতেই 10 মিনিট টাইম নিচ্ছে। তো আমার লাস্টের দিকটা একদমই ভালো লাগেনি। আর মানে ক্লাইম্যাক্সটা আমার জন্য মানে পোস্ট ক্রেডিট সিনটা আমার জন্য জমেই নি। মানে আর মিমিকেও আমার ঠিক এই ছবিতে ঠিক ভালো লাগেনি, মানে আবিরই ঠিক আছে, মানে মিমিকে আমারও ভালো লাগেনি। আর যতকাণ্ড মেইন কলকাতা কথা আমার হলো ওদের মোটামুটি একটা প্রবলেম হয়ে গেছে, আমি তোমাকে এই জায়গাটা আটকাচ্ছি, একটা প্রবলেম হয়ে গেছে ক্লাইম্যাক্স কেন, ও শুরুর দিকে অনেক কিছু জায়গা দেখাচ্ছিল যে এই জায়গাটা দিল্লি, এবার শুট করছে না যে ও একটা ফেক এনকাউন্টার হয়েছে স্টেডিয়ামের মধ্যে, তারপরে সে সেটা ভালো এম প্র্যাকটিস আছে করলো, সেটা। ওটা যে দিল্লি সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, ওটা পরিষ্কার পশ্চিমবঙ্গ বোঝা যাচ্ছে। তার বড় কারণ বর্তমান রাজ্য সরকারের নীল সাদা রংগুলো প্রচন্ড ভাবে হাইলাইট করেছে। সেম জিনিসটা তারা ওই ক্লাইম্যাক্সে গিয়েও করেছে, ওই স্টেডিয়াম আশেপাশে চত্বর ওই কালা যদি নিয়ে এসে তারপরে বলে, যদি বলে ওটা ঢাকা বা বাংলাদেশ যে কোনো জায়গা, এটা অনেকটা বেমানান হয়ে যায়, যেটা আমার মনে হয়। এবার বলো এটা বলতে। হ্যাঁ, আমি ওটাই বলবো, মানে যত কাণ্ড আমার খুব মোটামুটি লেগেছে, তত কাণ্ড আমার সব থেকে আবিরের অভিনয় থেকে আমার রিক চ্যাটার্জির অভিনয়টা খুব ভালো লেগেছে। রিক চ্যাটার্জি কিন্তু খুব ভালো কাজ করেছে, মানে রিক চ্যাটার্জি সারা সিনেমাতেই খুব ভালো পারফরমেন্স দিয়েছে। রিক চ্যাটার্জির অভিনয়টা বেশ আমার ভালো লেগেছে ছবিতে। আর এবার প্রিন্স দা বলুক, প্রিন্স দা তো বাকি রয়েছে। প্রিন্স আমি তো তো ঘুমিয়ে বললাম পড়লো আমাদের কনভারসেশনে। ও আচ্ছা আচ্ছা, প্রিন্স দা বলেছে। তাহলে কি আড্ডাটা আমরা এখানেই শেষ করবো? হ্যাঁ করছি, বাট আমরা আশা করি প্রত্যেক মাসে অন্তত একবার করে যদি এরকম আসা যায় সবাই মিলে, তাহলে বেশ ভালোই হয়। অ্যাটলিস্ট সিরিজ টাইমটা গুলো সব হয়ে যাবে, সবার দেখা হয়ে যাবে, এবং টাইমিংটা আমরা সেই বুঝে ডিসাইড করে নেবো, আর সেগুলো জানিয়ে দেওয়া যাবে। বাকিটা এন্ডিং তুমি প্রিন্স করে দাও বা টুকরো করে দাও, যেভাবে করো। স্টার্টিং তো ও করে দিয়েছে। শুক্রবার করে দিই।
আমরা সবাই মিলে আজকে একটা জমায়েত হয়েছিলাম কথাবার্তা বলতে, অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলেছি, আগে পরে জিনিসপত্র নিয়ে। তো তোমরা যদি এইসব কথাবার্তা একমত হয়ে থাকো বা তোমাদের যদি কিছু টিপ্পণী দেওয়া থাকে, কমেন্ট বক্স খোলা আছে, তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে বলতে পারো কার কোন মতামত কি ব্যাপার। শালীনতা বজায় থেকে অবশ্যই, এটা বলেছি তো। সে তো শালীনতা এখন at least থাকে। অডিয়েন্সরা বলবেই, এখন তো নিয়মই হয়ে গেছে কিছু না কিছু বলার, ওটা তাদের ডেমোক্রেটিক রাইট, আমি কেন আটকাতে পারবো না। তো তোমাদের কি মতামত সেটা অবশ্যই জানাবে, এবং আমরা আবার খুব শীঘ্রই আসবো এরকম কোনো পডকাস্ট নিয়ে, কোনো টপিক নিয়ে। তো টিল দেন স্টে টিউন টু অল চ্যানেলস। এখানে যতজনের চ্যানেল আছে, একজন তো তোমাদের ফেভারিট, মানে আমি কি বলবো, মানে আমি নিজে, আমার শুরু করা হয়েছিল তো ওর চ্যানেল থেকে কথাবার্তা নিয়ে, এন্টারটেনিং প্রিন্স। তারপর আর বাদ বাকি এখানে যারা আছে তারাও আছে। তো সবাই সবার চ্যানেলটা দেখো। আমি বলবো যে এখন রিভিউয়ার্স যারা হয়ে আছে, প্রত্যেকে রিভিউ করছে যেরকম, সেই রিভিউদের সাপোর্টটা দাও, মানে অ্যাটলিস্ট দেখো সবারটা। কেউ একটা জাস্ট শ্রেণীকে চুজ করে নিও না যে এই শ্রেণীরই রিভিউ দেখবো আর বাদ বাকি যারা আছে তাদের দেখবো না, এই জিনিসটা করো না। এটা আমি আগেও বলে এসেছি, এখনো বলছি, হয়তো ভবিষ্যতেও বলবো। তো এই জিনিসটা তোমরা লাইক লাইক অপশনটা আছে, অপছন্দ হলে ডিসলাইকও করে দাও, কোনো অসুবিধা নেই। অ্যাটলিস্ট কিন্তু জানা যাবে, সবার আর সেটা মানে চর্চায় থাকবে ব্যাপারগুলো। এক্স্যাক্টলি এটাই আর কি। তো এইগুলো শেষ করলাম আমরা আজকে এখানে পডকাস্টটা। থ্যাংক ইউ।